আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। বিদ্যাবাড়ির লাইভ ক্লাসরুম থেকে আমি মির্জালাল সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আমাদের আজকের ক্লাসে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম অর প্রবলেম সলিউশন অ্যাসে নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কেমন? আহ, মিতি সরকার আদব স্যার কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সৈয়দ মোশাররফ ভাই বলেন ভাইজান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটা বিষয় জানার জন্য কথা বলতে হ্যাঁ চাচ্ছিলাম, শিওর সেটা ভাই, একটু হলো ভলিউমটা বাড়ান না ভাই। ও ভাই একটু ভলিউমটা জি বাড়ান না স্যার, ভাই। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ বলেন। আর ওই আপনি একটা ওয়েবসাইটের কথা বলছিলেন, কুয়েট বল, হ্যাঁ হ্যাঁ মানে প্যারাফ্রেজিং করা যায় ওখানে। কুইলবট হ্যাঁ। জি জি, কুইল বট। এখানে আমি আপনার ঢুকে অনেকগুলা প্যারাফ্রেজিং, যেগুলো আমার মানে আমি তো বই কিনছি, যেগুলো আছে এগুলাই দেখলাম, যে দেখি তো ওইটা কিরকম প্যারাফ্রেজিং হয়। হুম তখন ওইটার মধ্যে যেরকম দেখলাম, মানে আমার বইয়ে যেরকম দেখা সেম এরকম না, আরো ছোট হয়, জাস্ট খালি সিনোনিয়াম গুলা, যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো সিনোনিয়াম করে, হুম হুম। কইরা মানে প্যারাফ্রেজিং করে। এখন কি স্যার, এই প্যারাফ্রেজিং গুলা কি স্ট্যান্ডার্ড লেভেলে হবে, বা না, এখান এখন থেকে? বিষয়টা হচ্ছে গিয়ে ভাই দেখেন, আপনার ওই কুইল বটের যতটুকু বলা আছে এতটুকুই করতেছে, কিন্তু আপনি আমি ব্রেন খাটায় এটারে আরো ক্রিয়েটিভ ওয়েতে অনেকভাবে করতে পারি। ডেফিনেটলি মেশিন কখনোই আমাদের ব্রেনকে বিট করতে পারবে না, এদিক থেকে আমরা ফার্স্ট। আর ওটা তো আপনার হচ্ছে গিয়ে জাস্ট যেমন আপনার প্রোগ্রাম করে দেয়া আছে ওইভাবেই করতেছে। খারাপ না, কুইলবট একটা ওয়ার্ল্ড ক্লাস মানের অ্যাপ। এখন সমস্যা হচ্ছে গিয়ে আপনি তো এটা কিনে ব্যবহার করেন না, তাই আপনি নর্মালটা পাচ্ছেন, এটার সুপার সার্ভিসটা পাচ্ছেন না। জি। ওকে, এটা আপনি চ্যাট স্যার, জিপিটিতে করেন, আরো বেটার লেভেলের পাবেন। কুইল বটে যা দিবে চ্যাট- আপনার তাই নিতে হবে। চ্যাট জিপিটিতে আপনি একটা দিয়েছেন, আপনাকে সে ফিডব্যাক দিয়েছে, আপনি আবার বললেন যে আই নিড কোয়াইট বেটার, দেখবেন আপনাকে আরেকটু বেটার দিবে। হ্যাঁ, চ্যাট জিপিটি তে কি আপনার প্যারাফ্রেজিং করা যায়? চ্যাট জিপিটিতে দিয়ে সব করে দিতে পারবেন, খালি মানুষে মারা যায় না আর পাশের বাড়ির আপারে পটানো যায় না, এছাড়া সব টুকটাক করা যায় আর কি। আমি তো আচ্ছা চ্যাট জিপিটি তে আছে স্যার, আপনি বলছিলেন চ্যাট জিপিটি তে প্যারাগ্রাফ করার জন্য, মানে প্যারাগ্রাফ লেখার অর্ডার কি? আচ্ছা, আমি টপিকটা শেষ করে নিই ভাই। হ্যাঁ, আমি অফ টপিক কথা বললে আজকে টপিক শেষ করতে পারবো না। স্যার, ঠিক এটা আছে, রাগ খুবই করেন না ভাই। ইম্পর্টেন্ট, সেই জন্য না না স্যার, আমার এটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আপনাকে আমি মানে আচ্ছা ঠিক বলতেছিলাম আছে, এত। আমি শেষের দিকে প্রয়োজনে এখানে চ্যাট জিপিটি অন করে আপনারা দেখাই দিব না। আচ্ছা ওকে, স্যার, ওকে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করতেছি কোন বিষয় নিয়ে? এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম অর প্রবলেম সলিউশন অ্যাসে নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো আসেন, আমাদের আজকের আলোচ্য বিষয়টা মূলত হচ্ছে প্রবলেম সলিউশন অ্যাসেই। তো এই প্রবলেম সলিউশন অ্যাসে বলতে মূলত কি বোঝানো হয় আমরা একটু লিখে দেই। দেখেন দেখেন প্রবলেম সলিউশন অ্যাসে বলতে মূলত মূলত এখানে আপনাকে একটা সমস্যার কথা বলা হবে। হ্যাঁ, সমস্যার নাম দেয়া হবে। আপনার কাজ হচ্ছে গিয়ে এই সমস্যাটার পিছনে কি কি কারণ এবং এটা ফলাফলের উপায় কি জাস্ট লিখবেন, লিখলে কাজ শেষ। ওকে, আচ্ছা আপনাদের সাথে আজকের ক্লাসের পরে 3 তারিখে একটা ক্লাস হবে, দেন আপনাদের সাথে টাটা আর কি। আচ্ছা তাহলে খেয়াল করেন, আপনাকে একটা সমস্যার নাম দেওয়া হবে। আপনার যেই কাজটা, আপনাকে উক্ত সমস্যার কারণ ও সমাধান লিখতে হবে। তাহলে আপনার একটা সমস্যা দেওয়া হবে, সমস্যার আপনি কেন, মানে এই সমস্যাটা কেন হয় সেটা বলবেন, আর এই সমস্যার সমাধান কি সেটা বলবেন। এই যে প্রবলেম সলিউশন করা রিলেটেড যেহেতু এই অ্যাসেটা বা যেহেতু এই রাইটিংটা, তাই এটাকে বলা হয় প্রবলেম সলিউশন অ্যাসেই, অথবা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম, একটা সমস্যার যেই সমাধান আর কি সেটা। তো আসেন এটা আমরা ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটাতে আপনি জাস্ট আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান করে দেখাবো। এরপরে আপনাকে যদি এইরকম 1000 প্রবলেম দেয়া হয়, এই একটা অ্যাসে দিয়ে 1000 প্রবলেম সলভ করতে পারবেন
এবং সেইখানে আপনি 10-এ আর কি 10-এ আপনি যদি লিখতে পারেন ন্যূনতম আপনাকে 7.5 থেকে 8.5 অথবা 9 দিবে। 10 কিন্তু দেয় না, এটা জানেন, 10-এ 10 দেয় না। ওকে, তাহলে মাথায় রাখেন আমরা জাস্ট দেখবো একটা, আমি আপনাদেরকে একটা দেখাবো, এই একটা কিভাবে একাই 100। এবং ওই যে আপনারা মনে হয় জানেন প্যানাসিয়া নামে একটা ওয়ার্ড আছে, এর বাংলা হলো সর্বরোগের মহা ঔষধ। আমাদের আজকের একটা ক্লাস আপনাদের সর্বরোগের মহা ঔষধ বা দুনিয়ার যতগুলো আপনার প্রবলেম সলিউশন আছে আছে সব শেষ করতে পারবেন, এবং এটা একবারে হায়ার লেভেলের মানসম্মত ভাবে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। সুমি বলতেছেন 3 তারিখের পরে রেকর্ড ক্লাসগুলো থাকবে তো ভাই? রেকর্ড ক্লাস কি থাকে? কতদিন পর্যন্ত থাকে ওনাদের রেকর্ড ক্লাসগুলো? কতদিন পর্যন্ত থাকে? কি ফোন বাজে কোন? ফেসবুকে না, এটা তো ইউটিউবে দেয়া। ওই ক্লাসগুলো ডিলিট করে দিবে নাকি ওনারা দেখতে পাবে চাইলে? ফেসবুক গ্রুপে তো দেয়া নাই, লিংক দেয়া আছে, ভিডিও তো দেয়া নাই। ওই লিঙ্কে গেলেই পাবে ওনারা। এটা কি কতদিন পাবে, মানে ওনাদের পরীক্ষা শেষের সাথে সাথে কি গ্রুপটা ডিলিট করে দেওয়া হবে কিনা এটা জিজ্ঞেস করি। ও আচ্ছা আচ্ছা, পরীক্ষা শেষ হলে আপনারা হয়তো আর পাবেন না আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনার একান্ত প্রয়োজন হলে ওটা তো ডাউনলোড করা যায় না মানে, না? এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, মানে আমি অফ টপিকে কথা না বলি, আমাদের আজকের টপিকটা আমার শেষ করতে দেন প্লিজ। হ্যাঁ, আপনারা আমাকে 100 কোশ্চেন করলেও আমি আর উত্তর দিচ্ছি না, তাহলে আমি টপিকে চলে যাচ্ছি। 114 জন দেখা যাইতেছে, চিন্তা করছেন? মানুষ আছে 700+, মানুষ মাত্র একজন। আচ্ছা ওকে বাবা, তাহলে আসেন আমরা এবার প্রবলেম সলিউশন এসে কিভাবে লিখবো সেটা আমরা দেখে নেই। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রবলেম সলিউশন এসে সমাধান করা এত সহজ, মানে মারাত্মক লেভেলের সহজ। ভাই এই লেখাটা উপরে উঠবে না? এই যে দাগ টাগ, এটা তো আগে ছিল না। এই যে ভাই দাগ টাগ গুলো তো আগে ছিল না, এটা উপরে উঠাই দেওয়া যায় না? এই যে এই যে এই যে- এই যে লেখাগুলো। না না না, ওটা তো উপরে উঠতেছে না, ওই যে ওটা দেখা যাচ্ছে। আমরা সকালে যখন ক্লাস করলাম তখন ওই লেখাগুলো আসে নাই। এটাতে কোনোভাবে উপরে উঠানো যায় নাকি? সালাম আলাইকুম, ভালো আছেন? হবে না নাকি? কারণ কি সকালে যে হলো স্যার? এই তো স্যার, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কি ভিজে ভিজে আসছেন না? এই এবার হয়েছে, ধন্যবাদ। আবার আসবেন, হ্যাঁ, মাঝে মাঝে আসবেন কিন্তু আমাদের কোচিং এ। আচ্ছা তাহলে দেখেন, এই যে আমরা যে টপিকটা দেখতেছি এটা মারাত্মক ইন্টারেস্টিং একটা টপিক, এবং এটা আপনার আইএলটিএস এক্সামের রাইটিং টাস্ক 2 থেকে দেয়া হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা মূলত আইএলটিএস রাইটিং টাস্ক 2 থেকে দেয়া হয় আর কি এটা। তো যে জিনিসটা খেয়াল করবো আপনাদের এই জন্য, এখানে আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স লিখে রাখছি। যেমন দেখেন 1 নাম্বার যে কোশ্চেনটা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী অনেক দেশে এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা বেকার সমস্যাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম? এই সমস্যার কারণ কি, অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি সাজেস্টেড? আপনি এইটার সলিউশন হিসেবে কি সাজেস্ট করছেন? তার মানে দেখেন, এইখানে আমাকে মূলত লিখতে হবে এই যে জনসংখ্যা সমস্যা, সরি, বেকার সমস্যা যেটা, এই সমস্যার কারণ কি এবং সমাধান কি। এরকম অনেকগুলো প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছি, সাজেশন দিয়েছি, আশা করি আপনারা সাজেশন পেয়ে গেছেন। 2 নাম্বার দেখেন, আরেকটা প্রশ্ন আছে, মেনি স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী অনেক ছাত্রছাত্রীরা আর স্ট্রাগলিং টু অ্যাচিভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, ইংরেজিতে প্রফিসিয়েন্সি বা দক্ষতা অর্জন করতে গিয়ে স্ট্রাগল করতেছে। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম? তাহলে এখানে স্ট্রাগলিং টু অ্যাচিভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ,
এই সমস্যাটার কজ কি, কারণ কি, এটা আপনারা বের করতে হবে। আর হোয়াট সলিউশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড সাজেস্টেড ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে। তার মানে আমরা বুঝতেছি প্রবলেম সলিউশন অ্যাসে যেটা আর কি, এখানে আপনাকে একটা প্রবলেমের নাম বলবে, বলবে এই সমস্যাটা কারণ কি, আপনি কি বলে মনে করেন কারণগুলোকে, এবং হাউ ক্যান ইট বি সলভড, কিভাবে সমাধান করা যায়। সো ইন আওয়ার হোল ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট হাউ টু রাইট আ প্রবলেম সলিউশন অ্যাসে। তো জাস্ট দেখতে থাকেন, ইনশাল্লাহ একদম কোপায় দেওয়া যায়। স্যার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লেখা লাগবে? ফৌজিয়া মিতু, আমি আপনাদের মারাত্মক টেকনিক দেখাই দিচ্ছি আজকের পরে, বলছি তো ইনশাল্লাহ আজকের পরে আপনারে দুনিয়ার কেউ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যদি আপনি না চান আর কি, আপনি আপনার আটকাইতে পারবেন, আর কেউ আটকাইতে পারবে না। কিভাবে আপনি এই যে দেখেন প্রবলেম সলিউশন এসেতে, মানে আইএলস গ্রেডে যদি বলেন তাহলে এখানে 7.5 পাবেন, 7 থেকে 7.5। আইএলস এর 7 পাওয়া মানে বুঝতে পারছেন তো। আহ, আর আপনাদের এখানে যদি বলেন তাহলে ইনশাল্লাহ আপনার একবারে কম দিলেও 8 দিবে। আচ্ছা, তাহলে আসেন, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো আমরা যখন এই প্রবলেম সলিউশন অ্যাসে লিখবো, তখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার প্রবলেম সলিউশন অ্যাসেতে টোটাল পার্ট থাকবে 4টা। মনোযোগ সহকারে দেখেন, কিন্তু এবার খেলা শুরু হয়ে গেছে। তো প্রথম অংশে আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা নট মোর দ্যান 2 সেন্টেন্সেস, 2 সেন্টেন্সের বেশি লিখতে পারবেন না, ঠিক আছে? 2টা বাক্য লিখতে হবে, এবং এই 2টা বাক্য আপনি কেমনে লিখবেন সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। এবং ইন্ট্রোডাকশনটা আমরা যেই স্টাইলে শিখবো, এই স্টাইলে আপনি শুধু ইন্ট্রোডাকশনের মার্ক যদি আপনাকে দেয়, তাহলে স্যার বাধ্য হবে আপনাকে 10-এ 9 দিতে, শুধু ইন্ট্রোডাকশনের মার্ক যদি চান, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা লিখবো বডি প্যারাগ্রাফ 1। এই বডি প্যারাগ্রাফ 1টাতে আমরা মূলত কজেস গুলো লিখবো, মানে সমস্যাটার কজ কি, ওকে, অথবা এটাকে রিজনও বলা যাইতে পারে। আর বডি প্যারাগ্রাফ 2তে আমরা গিয়ে সলিউশনটা লিখবো। এটাকে সলিউশন না বলে আপনি বলতে পারেন মেজার, অথবা বলতে পারেন স্টেপ, অথবা বলতে পারেন রেমেডি। তো খেয়াল করেন, আমরা বডি প্যারাগ্রাফে 5টা বা 6টা বাক্য লিখবো, বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 2তেও 5টা বা 6টা বাক্য লিখবো। আর আমরা কনক্লুশন লিখবো জাস্ট একটা সেন্টেন্সে। এবং যদি বলা হয় এই এক সেন্টেন্সের কনক্লুশনটা বা কনক্লুশনটা লিখে আপনি কত মার্ক পাবেন, যদি শুধু কনক্লুশনের না মার্ক হিসাব করেন, যে কনক্লুশনটাই লিখতে হবে, এই কনক্লুশনটাতে আপনাকে 10-এ কত দিবে? হ্যাঁ, 10-এ আপনাকে স্যার 9 দিবে, কম করে হলো ইনশাল্লাহ। এই টেকনিকটা দেখবে। এখন বলতে পারেন স্যার তাহলে বডি প্যারাগ্রাফের আমরা যে টেকনিক দেখতেছি, আপনি এখানেও কম পাইলে 10-এ 9 পাইবেন, এখানেও কম পাইলে 10-এ 9 পাবেন। তার মানে ওভারঅল আপনি 9 পাওয়ার মতো লিখবেন। এখন বাসটা খাবেন কোন জায়গায়? 4টা স্পেলিং মিস্টেক করছেন আপনি, 2টো জায়গায় ইজের জায়গায় আর লিখছেন, একটা জায়গায় হবে নাউন আপনি লিখছেন অ্যাডজেক্টিভ। এই প্রবলেম যদি সলভ করতে পারেন তাহলে আপনি 9 পাবেন ইনশাল্লাহ 10-এ ওভারঅল। তো আসেন আমরা এখন ধাপে ধাপে দেখবো। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রবলেম সলিউশন এর ইন্ট্রোডাকশন লিখতে হয়। এই জায়গাটাতে আমরা প্যারাফ্রেজিং যে শিখেছিলাম সেই টেকনিকগুলোতে 1 বাই 1 কাজে লাগাবো, এবং আমরা দেখবো। তো আসেন আমরা একটু সামনের দিকে চলে যাই। এই যে দেখেন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা আমরা কি করব? অ্যাট ফার্স্ট দেখেন একটা কোশ্চেনে কিন্তু 2টো পার্ট থাকে। প্রথমে প্রবলেমটা একটা স্টেটমেন্ট দেয়। আমি একটা প্রবলেম দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে, মানে স্টুডেন্টস আর পারফর্মিং পুয়ারলি ইন স্কুল, অনেক ছাত্রছাত্রীরা স্কুলে খুব খারাপ বা বাজে পারফর্ম করতেছে। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট, জাস্ট প্রবলেমটা আপনাকে এখানে স্টেট করতেছে, হ্যাঁ, বলতেছে। পরে গিয়ে কি বলতেছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সাব্বাস বাপের বেটা আব্বাস না। সুমন স্যার। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণ কি, আর হোয়াট সলিউশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করানোর জন্য আমরা কোন কোন সলিউশন নিতে পারি। ওকে স্যার, কত পেজ লেখা স্ট্যান্ডার্ড? আসেন আমরা দেখি কত পেজ লেখা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মিনিমাম 2 পেজ লিখতে হবে, তবে আমার মনে হয় 2 না, 2.5 পেজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা যদি অ্যাকর্ডিং টু আইএলটিএস স্ট্যান্ডার্ড ধরেন আপনি,
সেক্ষেত্রে আপনার এটা হবে 250 ওয়ার্ডস। কিন্তু আমাদের তো আসলে অনেক বেশি লেখার সুযোগ নাই, আবার কমও লিখবো না। ঠিক আছে, সব মিলায় আমরা দেখতেছি, দেখেন ধাপে ধাপে। তাহলে দেখেন একটা প্রশ্ন কিন্তু দুটো পার্ট থাকে। প্রথমে জাস্ট সমস্যাটা বলতেছে, এরপরে গিয়ে আপনাকে বলতেছে এই সমস্যার পিছনে কারণ কি, সমাধান করেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট যেই পার্টটা আছে এটাকে আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ নিয়ে আমরা 13টা টেকনিক দেখেছিলাম, যে ইন 13 ওয়েজ উই ক্যান প্যারাফ্রেজ এনি টেক্সট অর পয়েমস। মনে আছে না, ভুলে গেছেন? ভুলে যাবেন, হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাওয়া ভালো কিন্তু। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। দ্বিতীয় কাজ হচ্ছে, এটা এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা হচ্ছে ইউ মে কানেক্ট টু পার্টস অফ দ্য কোয়েশ্চেন্স। কোশ্চেনের দুটো অংশকে আপনার অলদৌ, দৌ অথবা হোয়াইল দিয়ে যুক্ত করতে হবে। এখানে মাথায় রাখা ভালো যে অলদো ইজ মোর ফর্মাল দেন দৌ। দৌ শব্দটা চাইতে অলদোটা হচ্ছে মোর ফর্মাল। চেষ্টা করবেন এটা ব্যবহার করার। আর যদি চান লিখতে, না লিখতে পারেন না। তাহলে আসেন আমরা প্রথমে একটা কোশ্চেন দেখি। দেখেন প্রবলেম সলিউশন এসে লেখাটা কত সহজ, আর এই জিনিসটারে যা তা ভাবে বাজারের পাওয়া বইগুলো লিখে রাখছে আর কি। হুম। আচ্ছা, তো প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। 1 নাম্বার প্রশ্ন যেটা আর কি, আনএমপ্লয়মেন্ট রেটস, ইভেন এটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমও থাকতে পারতো, আর ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের ভাই বোনেরা যেই সমস্যাটা করে, এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলছে, এটা একটা বিশ্বের সমস্যা বলা হয়েছে। এখন অনেকে মনে করবে কি যে এইটা লিখতে গেলে মনে হয় বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা লিখবো। নো, আপনি যদি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট নিয়ে লেখেন তাহলে কট খায় যাবেন, কারণ এখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিগুলোর কথা বলা হয়েছে। সো আপনারা প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে কিন্তু বিপদে পড়বেন। আবার প্রশ্ন থাকতে পারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ইনক্রিজিং ইন বাংলাদেশ ডে বাই ডে। যদি থাকে তাহলে শুধু বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে লিখতে হবে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করি আমরা। এই যে প্রথম লাইনে যা আছে এইটাকে আমরা প্যারাফ্রেজ করব। কি করব আমরা? প্যারাফ্রেজ করব। তবে প্যারাফ্রেজ করার আগে আপনি এই লাইনটা একদম টানা মুখস্থ করবেন। আপনি লিখবেন ইটস আ ফ্যাক্ট দ্যাট, আহা এখানে ম্যানিটা, ম্যানিটা আমি ভুলে রেড মার্ক করে ফেলছি, ম্যানিটা আমি ভুলে রেড মার্ক করে ফেলছি। তাহলে খেয়াল করেন, ইটস আ ফ্যাক্ট দ্যাট, অথবা আপনি লিখতে পারেন ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে। এইবার দেখেন ওরা কি বলছিল, আনএমপ্লয়মেন্ট রেটস, এটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে রেখেছিল, খেয়াল করছেন? সাবজেক্ট হিসেবে রেখেছিল। আনএমপ্লয়মেন্ট রেটস আর ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ। আমরা এখানে কি লিখছি দেখেন, কান্ট্রিজ, এই যে দেখেন সাবজেক্ট বানাই ফেলছি। আর এরপরে কি ছিল দেখেন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, এটাকে নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। প্যারাফ্রেজিং বুঝতেছেন তো আপনারা? প্যারাফ্রেজ করলাম আমরা এটাকে, হ্যাঁ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কি বাবা? হুট করে নেটের প্রবলেম হয়েছিল, হ্যাঁ, নেটের লাইন চলে গিয়েছিল, এই জন্য অফ হয়ে গেছিল। নেটের লাইন চলে যাওয়ার জন্য অফ হয়ে গেছিল। তাহলে আবার আসেন, মনে হয় আপনারা শুরু থেকে মিস করে ফেলছেন, হ্যাঁ, আমরা আরেকবার বলে নেই এটা। তো দেখেন এখানে কি বলতেছে, আনএমপ্লয়মেন্ট রেটস আর ইনক্রিজিং ইন মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম লাইনে যা আছে আমরা সেটাই লিখবো, বাট প্যারাফ্রেজ করে।
প্যারাফ্রেজ করে সেই লাইনটা লিখে দিতে হবে। তাহলে আমরা কি লিখলাম? এইটা হচ্ছে আপনার এক্সট্রা পার্ট, এটা একটু জাস্ট লিখবেন। হ্যাঁ, একজন বলছে শুনতে পাচ্ছি না, এ কি বলে? এখন কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? বলেন তো প্লিজ। আল্লাহ, ইব্রাহিম ভাই, শোনা যাচ্ছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন তো ভাই? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু খেয়াল করি। দেখেন বাবা, এই যে অনেকে হাত তুলতেছেন, তো আমি চাচ্ছিলাম আজকে কথা না বলতে আর কি। হ্যাঁ, শেষের দিকে অনেক কথা বলবো না আমরা। আচ্ছা সোনিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শুনতে পাইনি, আপনি আরো একবার রিপিট করেন আর আমাকে পরে সুযোগ দিয়েন, যখন আপনি কথা বলার সুযোগ দিবেন সবাইকে তখন আমার কিছু আচ্ছা প্রশ্ন আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে আর ঠিক আছে। প্রশ্নের টাইম ম্যানেজমেন্টটা নিয়েও কিছু বলিয়েন, মানে আচ্ছা অনেক আচ্ছা, আজকে পরীক্ষার টাইম জন্য অনেক ম্যানেজমেন্ট নিয়ে তথ্য বলবো না, জানার আজকে এটা আছে। নিয়ে আমরা আমরা ফুল ক্লাসটা দেখবো, বুঝছেন? আচ্ছা ঠিক প্লাস আছে। আমি যদি সময় পাই আপনাদের জন্য এডিটোরিয়াল লেটারেরও একটা মারাত্মক ফরম্যাট লিখে নিয়ে আসছি, দেখাই দিব যদি সময় জি সুযোগ স্যার। পাই। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এখন আর কথা বলতে পারছি না, যারা যারা কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি আর এখন কথা বলছি না। জাস্ট আপনারা একটু টপিকটা দেখেন, এই যে আমারে বারবার ইন্টারাপ্ট করতেছেন আপনারা, আমি টপিকটা বুঝাইতে পারবো না। ওকে, তাহলে দেখেন আমাদের প্রথম লাইনে যা থাকবে, প্রথম কাজ হচ্ছে আমরা সেই লাইনটাকে প্যারাফ্রেজ করব। তাহলে আমরা কি করলাম দেখেন, আপনাকে এক্সট্রা জাস্ট এতটুকু লিখে নিতে হবে। কি লিখবেন? ইটস ট্রু দ্যাট, ইটস আ ফ্যাক্ট দ্যাট। হ্যাঁ, এটা সত্যি যে, বা এই বিষয়টা এই হলো যে, দেখেন এখানে কি ছিল? ম্যানি কান্ট্রিজ। আমরা চাইলে কিন্তু লট অফ কান্ট্রিজও লিখতে পারি। লট অফ কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড আর এক্সপেরিয়েন্সিং আ রাইজ ইন আনএমপ্লয়মেন্ট রেট। দেখছেন একই কথা ঘুরায় বলছে কিনা? ডান। এইবার দেখেন, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি সাজেস্টেড। এইবার আপনি যেই কাজটা করবেন, ওই যে আমি বলেছিলাম আপনাকে দো, অল দো অথবা হোয়াইল দিয়ে যোগ করতে হবে। কান্ট্রিজকে একজন বলতেছে স্টেট বানানো যাবে কিনা, না, কান্ট্রিজ আর স্টেট কিন্তু এক জিনিস না, দুটো আলাদা জিনিস। সো কান্ট্রিজকে স্টেট না বানানোটাই বেটার আর কি। তাহলে আসেন, আমাদের এই যে এতটুকুর কাজ শেষ, আমরা এটাকে প্যারাফ্রেজ করে ফেলছি। এবার আমরা অলদো দিয়ে লিখবো। তাহলে আপনি এতটুকু মুখস্থ করে ফেলবেন, অলদো দেয়ার আর ম্যানি। আপনি চাইলে এখানে ম্যানি না লিখে লিখতে পারেন ফিউ, আর লট অফ, যেটা আপনার ভাল লাগে লিখতে পারেন, রিজনস বিহাইন্ড দিস ইস্যু। দেখেন এটা এতটুকু আপনার মুখস্থ থাকবে। ওকে, তাহলে প্রথম অংশটা যা লিখছে আপনি সেটারে প্যারাফ্রেজ করবেন, এরপরের অংশটা আপনি এটা মুখস্থ করবেন। অলদো দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড দিস ইস্যু। যদিও এই ইস্যুটার ক্ষেত্রে, এই সমস্যাটার ক্ষেত্রে অনেক কারণ রয়েছে, অথবা অথবা আপনি এতটুকু বাদ দিয়ে দিবেন, এটা লিখবেন না। তাহলে আপনি কি লিখবেন? অলদো দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর দিস। যদিও এই সমস্যাটার পিছনে অনেক কিছু জড়িত আছে বা অনেক কিছুই দায়ী, এইবার এটা আপনি ফিক্সড করে ফেলবেন, এটা সব জায়গাতে লিখবেন। সাম রেমেডিজ। এখন দেখেন এখানে সলিউশন বললে আপনার রেমেডিজ লিখলেন, আপনার রেমেডি বলছে আপনি মেজার্স লিখলেন, অথবা রিকমেন্ডেশন লিখলেন, অথবা সলিউশন লিখলেন, আপনি যে কোনো একটা লিখতে পারেন। চেষ্টা করবেন প্যারাফ্রেজ করার। তাহলে আমরা কি বলতে পারি? সাম রিমেডিজ। রিমেডি যদি নেন তাহলে বাকিগুলো নেবেন না, যদি মেজার্স নেন তাহলে বাকিগুলো নেবেন না, ঠিক আছে? যে কোনো একটা নিলেন এখান থেকে। সাম রিমেডিজ or solutions or alternative can be made or can be proposed or can be prescribed. ওকে, তো একটু খেয়াল করেন, এখানে হোয়াট সলিউশন ক্যান বি সাজেস্টেড বলছিল। তাহলে দেখেন, আমরা জানি আমরা যখন কাউকে কোনো কিছু সাজেস্ট করি, মানে কি তাকে আমরা কোনো কিছু সম্পর্কে কোনো কিছু করতে বলি, বা আমরা তাকে একটা কি করতেছি, ব্যবস্থাপত্র দিচ্ছি। তো দেখেন আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদেরকে কিছু সাজেশন দেয়, এই সাজেশনটা ওষুধ খেতে বলে। এটা কিন্তু তার একটা প্রেসক্রিপশনে লিখে দেয়, যেটার সমার্থক শব্দ হচ্ছে গিয়ে সাজেস্টেড, প্রেসক্রাইব, যে কোনো একটা লিখতে পারবেন। তার মানে এখন আপনাকে যেই সমস্যায় দেখ, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি কি বলবেন? ইটস আ ফ্যাক্টর দ্যাট, it's a fact that অথবা it's true that many countries worldwide are expressing a rise in unemployment rates. এখন আপনাদেরকে আমি একটা কাজ দিব, সময় দিব মাত্র 3 থেকে 4 মিনিট। আমি একটা সমস্যা দিব, আপনারা প্রথমে সমস্যার ফার্স্ট লাইনটাকে আপনারা প্যারাফ্রেজ করবেন, করে এরপরে আপনারা আমাকে প্রবলেম সলভ করে দেবেন। ওকে,
আচ্ছা, তাহলে আমি একটা আপনাদেরকে সমস্যা দেই, এটা মুছে ফেললাম। ধরে নেন লিখলাম, হুম, এটা সরে নাকি, দাঁড়ান এটা একটু সরাই দিই। আচ্ছা, ওটা থেকে তো সরানো যাচ্ছে না। ঠিক আছে, এদের আজকে লোকজন ওরকম নাই। ও আছে তো ভাই, ওই যে ওই লেখাটারে সরান তো ভাই, এই যে খাটাসটারে, এইটার কারণে হচ্ছে গিয়ে ক্রস দিলে কাজ হচ্ছে না। এই যে ক্রস, ও আচ্ছা, এতক্ষণ কাজ হলো না কেন ভাই? এই যে মাউসে চাপ দিই নাই বলে মনে হয় না। ঠিক আছে দাদা, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আচ্ছা এবার আমরা একটা সমস্যা দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমরা বললাম many students in Bangladesh cannot speak in English properly. What are the reasons behind this? How it can be solved? এবার আপনাদের কাজ, আপনারা জাস্ট এই যে অংশটা দেখতেছেন এর সাহায্য নিয়ে আপনারা এখনই একটা আমাকে ইন্ট্রোডাকশন লিখে দেবেন, প্লিজ লিখেন। হ্যাঁ, এবার লিখতে থাকেন। লিখে দেন আপনারা, হ্যাঁ দ্রুত লিখে কমেন্ট করবেন। তাহলে প্রথম লাইনটাকে আপনি প্যারাফ্রেজ করবেন, মেনি স্টুডেন্টস ইন বাংলাদেশ ক্যানট স্পিক ইন ইংলিশ প্রপারলি। হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস? দ্রুত, সময় দিলাম আপনাদেরকে 2 মিনিট। সময় দিলাম 2 মিনিট, দ্রুত করবেন। দুই মিনিট সময় দেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ টাইম আপ হয়ে যাওয়ার আগে লিখে দেন। ওয়াও, মাশাল্লাহ, অনেকে লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, উম, আয়েশা সিদ্দিকা লিখেছেন, ইটস আ ফ্যাক্ট দ্যাট আ লট অফ স্টুডেন্টস ক্যানট টোল্ড, ক্যানট কে আলাদা লিখছেন মানে ধরা খেয়ে গেছেন, এটা লেখা যাবে না সুমাইয়া। টোল্ড ইন, আচ্ছা টোল্ড তো বলা যাবে না, সাধারণত ভাষা বলার ক্ষেত্রে স্পিক হয়, হ্যাঁ গল্প বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে টেল হয়। Although there are many reasons behind these, some remedies can be taken. Wow,
মারাত্মক লিখছেন, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও আম্মা, সুন্দর হয়েছে। আর রিয়াল মি লিখছে, ইটস আ ফ্যাক্ট দ্যাট দেয়ার দেয়ার আর লট অফ স্টুডেন্টস ইন বাংলাদেশ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তো ঠিক আছে, অলদো দিয়ে বাকি অংশটা যুক্ত করেন নাই, এটাই হচ্ছে প্রবলেম। ইট ক্যান বি সেড দ্যাট many Bangladeshi learners cannot communicate in English fluently, although there are many reasons. Some remedies can be suggested. Wow, এটা কিডা? আফরিন জাহান, যে মানে আফরিন জাহান। আচ্ছা আচ্ছা, বাবলু ভাই, ইটস আ ফ্যাক্ট দ্যাট সেভারাল স্টুডেন্টস অফ বাংলাদেশ, সেভারাল মানে কয়েকজন ভাই, ম্যানি মানে অধিকাংশ। সো আমরা লিখতে পারতাম এখানে 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 দেখেন, সেভারাল না লিখে আপনি লিখতে পারতেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ are not able to speak in English, although there are many reasons behind it. So some remedies, বাবলু ভাই আর মেড না তো ভাই, হ্যাঁ, ক্যান বি টেকেন। আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম খলিল ভাই, ইটস আ ফ্যাক্ট দ্যাট there are a lot of students in Bangladesh are not eligible for speaking in English. Eligible পরে টু হইতো ভাই, চমৎকার লিখছেন ইব্রাহিম খলিল ভাই, আপনার বাসা আপনার খরচে দাওয়াত খেতে আসবো আমরা। স্পিক ইন ইংলিশ, although there are many reasons responsible for this, some remedies can be prescribed. ওয়াও, চমৎকার লিখছেন, এই যে দেখছেন। এখন এই যে আরো যত ভাই বোনেরা লিখছেন, দেখেন আপনার এই যে ইন্ট্রোডাকশনে কাজ হয়ে গেছে। তার মানে এই যে ইন্ট্রোডাকশনটা, হ্যাঁ আমি জানি না আপনাদের জানা আছে কিনা, হ্যাঁ মানে আইএলস স্ট্যান্ডার্ডে এটা একটা খুব সুপার লেভেলের একটা ইন্ট্রোডাকশন হয়েছে আইএলস স্ট্যান্ডার্ডে। আমি নিজে ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলস কোচ কোর্স, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, আইএলস কোচ কোর্স। এই আইএলস কোচ কোর্স আমাদের, এটা আমার হচ্ছে গিয়ে লাস্ট করেছি আমি 2022 সালে আর কি। দেখেন তখন হচ্ছে গিয়ে এটা 16K, কোর্স ফি ছিল 16,000, ক্লাস দিত 18টা, সরি ক্লাস থাকতো হচ্ছে 16টা, হ্যাঁ, আর 18,000 টাকা নিত আর কি। এটার লগে 4 গুণ দেন, আমি 4বার এই কোর্সটা করেছি পুরো বিষয়টাকে আয়ত্ত করার জন্য আর কি। হ্যাঁ, আমার যে ট্রেনার ছিল, ফার্স্ট টাইমের ট্রেনার, ওনার নাম হচ্ছে সায়েদুল আবরার। সার্চ দিয়ে আপনারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে স্যারের নাম পাবেন, হেড অফ একাডেমিক। এই টেকনিকগুলোর অধিকাংশই আমার স্যারের থেকে শেখা, এবং উনি শিখে আসছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। সো আপনারা যেগুলো দেখতেছেন ওই ঘুরায় ফিরায় আপনারা যেটাই দেখ, এই ওয়েতে আপনি খুব ইজিলি কভার করতে পারবেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা এখন, আমি যে সাজেশনে আপনাদেরকে যতগুলো সমস্যা দিয়েছিলাম, এরকম যেই কোনো সমস্যা আপনি খুব ইজিলি কভার করতে পারবেন। ধরে নেন আপনাকে এই সমস্যাটা দিল, আমি আপনাদেরকে দেখেন বলি, ইন্ট্রোডাকশন, তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন লেখার আপনাদেরকে বলতেছি তো আর কি, যে ব্রিটিশ কাউন্সিলের স্ট্যান্ডার্ডের লেখার সিস্টেমটা দেখাই দেবো আমি। সো টেনশন নিয়েন না। যেমন এখানে একটা বলতেছে ট্রাফিক কনজেশন, আর এটা সমার্থক শব্দ হচ্ছে জ্যাম। ট্রাফিক জ্যাম ইজ আ মেজর প্রবলেম ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখেন আপনাকে প্রথম কাজ হচ্ছে গিয়ে এই লাইনটাকে কি করা, প্যারাফ্রেজ করা। ওকে, তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারতাম, মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর congested with or suffering with traffic jam। হয়ে গেছে, ঝামেলা শেষ। ওর বাপ হবে মা চেয়া চেয়া দেখবে, কাটার সুযোগ নাই। ওকে, হয়ে গেছে। কিন্তু এবার দেখেন, হোয়াট আর দ্য মেইন কজেস, the main causes for this issue, what solution can be implemented। তাহলে এই যে আপনি বলেন, although there are a lot of issues behind this problem, some stern measures or some immediate measures or some steps can be taken to reduce traffic congestion। আপনারা যেইটাই দেখ, আপনি সব জায়গায় সেম কাজ করতে পারবেন না। এখানে কি বলেছিল, many students are performing poorly in school, many students বলছে, তাহলে আমরা বলতে পারি মেজরিটি নাম্বার অফ স্টুডেন্টস, দেখেন হয়ে গেছে, many students are not doing well। এই দেখেন পারফর্মিং পুয়ারলি, খারাপ ভাবে করতেছে, তাহলে আমরা কি বলতে পারি, আর নট পারফর্মিং ওয়েল, আর নট ডুইং ওয়েল ইন দেয়ার একাডেমিক লাইফ ইন স্কুলস অর ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। হয়ে গেছে। এরপর আপনি আবার অলদো দিয়ে শুরু করেন, অলদো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস ইস্যু, সাম স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য প্রবলেম। দেখেন হয়ে গেছে। তার মানে যেভাবেই দেন না কেন আপনি, ওই ঘুরায় ফিরায় কিন্তু, এই যে ছোটবেলায় গল্প শুনছেন যে স্যার যেই রচনাই দেয়, স্টুডেন্ট খালি কুমিরের রচনা লেখে, খাস কাটা খাস কাটা খাস কাটা, শুনেছেন না? তা আমরা যাই দিবে ঘুরায় ফিরায় এটারে খাস কাটতে শুরু করবো।
মাশাল্লাহ, অনেকে লিখছেন, আমি সবারটা পড়তে পারলাম না, এক্সট্রিমলি সরি আর কি। তো আমি একটু বলে নেই, একটা কাজ আপনাদেরকে দিয়ে দেই যাদেরটা পড়তে পারি নাই। এই যে এই তিনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এই তিনটা হলো আপনাদের হোমওয়ার্ক। এইটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা এই হোমওয়ার্কটা মাথায় রাখবেন। লিখে যদি কেউ ছবি তুলে দেন তাহলে আমি কারেকশন দিতে পারবো না। হ্যাঁ, আপনারা হচ্ছে টাইপ করে লিখে দিবেন। মাত্র 3টা কোশ্চেন দিয়েছি আমি, মাত্র 3টা। এখানে মনে হয় ঝামেলা হওয়ার সুযোগ নাই। এটা আপনারা আমাকে আজকে হচ্ছে 1 তারিখ, আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে যারা দিতে পারবেন, সকাল 10টা না, আমি আরো টাইম বাড়াই দিলাম, কারণ আমি কাল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যস্ত থাকবো আর কি। তো আমাকে আপনারা রাত 10টার মধ্যে যদি দেন, স্যার আমি যদি কোনো ওয়ার্ডের প্যারাফ্রেজ করতে না পারি, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলে কি প্যারাফ্রেজ হয়ে যাবে? মাহমুদুল হাসান ভাই একটা ওয়ার্ড চেঞ্জ করে ধরেন আপনি প্যারাফ্রেজ করছেন। এখন মুক্তি শেখ উনি 10টা ওয়ার্ড চেঞ্জ করছে, ইব্রাহিম খলিল ভাই 12টা চেঞ্জ করছে, নুসরাত নূপুর 14টা চেঞ্জ করছে। এখন আপনি বলেন তো ভাই, এটা আপনারই মার্কিং করার দায়িত্ব দিল মাহমুদুল হাসান ভাই, তখন আপনি কি করবেন? তবে আমি হলে কি করতাম, আমার সবচেয়ে বেশি নাম্বার দিতাম। হ্যাঁ, স্যার আপনি সিন করেন না, অনেক দুঃখ পাচ্ছি বাবা গো। আমি খুব দৌড়ের উপরে ছিলাম সুমাইয়া, সিন করি না মানে কি, আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে না, আমার মেসেঞ্জারে প্রতিদিন 1000+ মেসেজ আসে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে আমি চেক করবো, আমি চেক না করলে আমার বউ চেক করে রিপ্লাই দিবে, টেনশন নিয়েন না। কারণ আমারে কে মেসেজ দেয় আমার বউ চেক করে, বুঝছেন? স্যার সরে যান, এই নেন, সরে গেলাম। এই 3টা লিখে আপনারা হচ্ছে গিয়ে 2 তারিখ রাত 10টা 30-এর মধ্যে, 30-এর মধ্যে টাইপ করে, ভাই টাইপ করে, বুঝছেন, কিন্তু টাইপ করে মেসেজ করবেন। প্রশ্ন সহ, শুধু ইন্ট্রোডাকশন। জি সায়রা, শুধু ইন্ট্রোডাকশন। ইব্রাহিম ভাই বলে খুব কেয়ারফুল ওয়াইফ। জি ভাই, কেয়ারফুল মানে কি, মারাত্মক কেয়ারফুল, বুঝছেন? সেই আপনাকে তো বউ নাই, আপনারা এগুলো বুঝবেন। যার বউ নাই তার কি কিছু আছে জীবনে? আচ্ছা বাবা, তাহলে দেখেন তো, আরেকবার মনে করাই দেই, আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে 2 লাইনে, ঠিক আছে? তারপরে বডি প্যারাগ্রাফ আমরা লিখবো 5 থেকে 6 লাইন। এই প্রথম বডি প্যারাগ্রাফ, যেটা বডি প্যারাগ্রাফ 1, এইটা হবে মূলত কজ। এরপর আমরা লিখবো বডি প্যারাগ্রাফ 2, এইটা হবে মূলত সলিউশন। আর ইন্ট্রোডাকশন আমরা 2 বাক্য লিখবো না, আমরা একটা বাক্যে লিখবো। হ্যাঁ, এবং দেখেন, তার মানে আমি ইনশাল্লাহ এতটুকু তো ধরতে পারি যে আপনাকে দুনিয়ার যেখান থেকেই প্রবলেম সলিউশন দেখ, ইন্ট্রোডাকশন লিখতে আর কষ্ট হবে হবে না ইনশাল্লাহ। এখন আপনি একটা কাজ করেন, আপনার কালেকশনে যে বই আছে, আমি বইয়ের নাম বললাম না, হ্যাঁ, নাম নিলে আবার চাকরি থাকবে না। তো এই আপনি বইগুলোতে চলে যান, গিয়ে দেখেন এদের ইন্ট্রোডাকশনের কি অবস্থা। হুম, মানে আমরা ছোটবেলায় পড়েছিলাম যেমন খুশি তেমন সাজো, আর এই বইগুলোতে যেমন খুশি তেমন লেখো, এই কর্মকাণ্ডে তারা বিশ্বাসী, বুঝছেন? এমন ফাত্রামি করছে, মনে করেন নাম নাম গন্ধ কিছু নেই, আজাইর একটা জিনিস দিয়ে রাখছে আর কি। আচ্ছা খলিল ভাই হাত তুলেছেন, বলেন। টপিক ওয়াইজ, টপিকের বাইরে কথা বলা যাবে না। স্যার আমরা ওই এটা যেটা প্রবলেম সলিউশন, এটা কত ওয়ার্ডের ভিতরে লিখবো? আর এটা একটা মারাত্মক কথা বলছেন, এটা একটা চমৎকার কথা বলছেন। এটা হচ্ছে আইএলটিএস স্ট্যান্ডার্ডে 250 ওয়ার্ড থেকে 270-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, বুঝতে পারছেন? কিন্তু আপনার তো আর আইএলটিএস স্ট্যান্ডার্ডে আসতেছে না। আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনার আপনার প্যারাফ্রেজিং এ কত মার্ক থাকে বলেন? 10। এই তো 10। আপনার লেটারে কত মার্ক থাকবে? 10। 10। প্যারাগ্রাফে কত থাকবে? 10। 10। আপনার এই যে প্রবলেম সলিউশন, এখানে কত থাকতেছে? এটা ছিল 10। 10। তাহলে ভাই একটা প্যারাগ্রাফের চাইতে সাইজে একটু বড় হবে আর কি। স্যার হ্যাঁ, এখানে কত ওয়ার্ডে লিখবো আমরা? এইটা কত ওয়ার্ডে লিখবেন, তাই না? এটা আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে 30 থেকে, মানে ইন্ট্রোডাকশনের কথা বলতেছেন নাকি ফুলটা? স্যার ফুল ফুল। ফুলটা আপনি চেষ্টা করবেন 190 থেকে মোটামুটি ভাবে 220-এর মধ্যে বা 20-25-এর মধ্যে লিখতে আর কি। একটু বড় হলে কিন্তু সমস্যা নাই ভাই, মাথায় রেখেন, বড় হলে সমস্যা নাই।
নেক্সট ডে আপনাদের তো সাথে যেহেতু লাস্ট ক্লাস, ওই ক্লাসে আমি আপনাদেরকে পুরো টপিক বাই টপিক কয় মিনিট ধরবেন এবং কোন জায়গা থেকে কয় মিনিট সেভ করে আরেক জায়গায় কিভাবে অ্যাড করতে পারবেন, এটার আমি একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটা অর্ধেক কাজ করে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে ওইটা ফজরের নামাজ মিস, বুঝছেন, মানে ওই এলাট্রল খাইছিলাম তো ভাই, সারাদিন শুধু মাথা ঘুরতেছে আর কি, নাহলে আজকে দিয়ে দিতাম। আমি পুরো ফরম্যাটটা আপনাদের করতে পারি নাই আর কি, নেক্সটে দিয়ে দেবো। মাহমুদুল হাসান ভাই বলতেছেন নেক্সট ক্লাসে যদি ফর্মাল লেটার প্লাস এক্সামে খাতার কৌশল, হ্যাঁ এটা আলোচনা করবো, সমস্যা নাই। ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স ধরবো নাকি একটা লাইন ধরে ধরে 5টা সেন্টেন্স? ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত ভাই, লাইন কখনো সেন্টেন্স না কিন্তু। এমন হইতে পারে, এটাও একটা চমৎকার প্রশ্ন, এটা অনেকে মনে করে কি পাশাপাশি একটা থাকলে মনে হয় এক লাইন, এখানে উইথ লাইন, এটা তো না, মানে একটা সেন্টেন্স ধরতে হবে। আমরা কিন্তু লাইন বলি নাই ভাই, এখানে সেন্টেন্স বলা হয়েছে। ওকে, এই কাজটা করবো আমরা আর কি। আচ্ছা, এই হলো কি ঘটনা, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ। তাহলে আসেন, আহ একটা প্রবাদ আপনারা শুনেছেন, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখে বোঝা যায় যে একটা মানুষের দিন কেমন কাটবে। এত মানুষ হাত তোলে কারে? নাসরিন জান্নাত বলেন। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার বলেন মানে বলেন। ওয়ার্ডের কত ওয়ার্ড হবে এটা তো আর ওইভাবে ইয়া করা যায় না। না না, তো ওইভাবে বলা যায় না, প্যারাগ্রাফ তারপরেও আপনি 225, কত পৃষ্ঠা হবে স্যার, এটা একটু দয়া করে বলেন, মানে এটা একটা এপিট কথা হইলো টুপিট কোন কত তো, পৃষ্ঠা লিখলে আপনি ভালো লিখবেন হবে? হচ্ছে গিয়ে মোটা মোটা জায়েদ খানের মতো মোটা, আমি হিরো আলমের মতো চিকনা লিখলে আমারটা ডেফিনেটলি 1 পাতা হবে, আপনারটা 3 পাতা হবে। এটা মানে কয় পাতা হবে এটা তো ওইভাবে বলা যায় না। এটা মানে কে বড় করে লেখে, কে ছোট করে লেখে। আবার দেখেন, একজন ছোট করেই লেখে কিন্তু উনি 2 লাইনের মাঝখানে গ্যাপ দেয় আধা ইঞ্চি, আরেকজন বড় করেই লেখে কিন্তু উনি একটুও গ্যাপ দেয় না, প্রায় লাগায় লাগায় লেখে, দেখবেন দুইজনেরটা কাছাকাছি হবে। এই জন্য এইভাবে স্পেসিফিকলি বলা যায় না আসলে কতটুকু হবে আর কি, এটা আপনি লিখলেই বুঝতে। তো ওইভাবে গুনে গুনে ওয়ার্ড লেখা তো আর একটা তো এস্টিমেট মানে থাকে এতগুলো ওয়ার্ডের ভিতরে। যখন স্কুলে প্যারাগ্রাফ লিখতে বলে তখন তো লেখা থাকে 150 ওয়ার্ডের ভিতরে, বা কম্পোজিশন থাকলে 250 থেকে থ্রি কিন্তু হান্ড্রেড ভাইয়া আমরা কি কখনো ওয়ার্ড গুনে গুনে লিখছি বলেন তো? ওয়ার্ড। ওইরকম পেজে লিখি। এখন দেখা গেলো একজনের 1 পৃষ্ঠা লিখতে লিখতে আরেকজনের 2 পৃষ্ঠা হয়ে যায়, ওই স্পেস দেওয়ার কারণে। তারপরও মিনিমাম যে অনেকে বলে 3 পৃষ্ঠা এরকম। কি হলো বুঝতেছি না। এবার শুনতে পাচ্ছেন আপনারা? দেখেন তো। জি জি স্যার। নাইনের বই ওটা জাস্ট বাচ্চাদের দেখানোর জন্য আর কি, বুঝছেন। আপনারা যেটা লিখবেন এটা হচ্ছে একদম ফর্মাল স্টাইল। আচ্ছা, নাইনের স্যার বই যদি কিছু পেজের থাকে সেটা ব্যাপারটা শুনতে পারিনি। এরকম হচ্ছে কেন বারবার কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে বারবার? মানে আজকের দিনে নেটের এরকম হওয়া লাগলো। আচ্ছা আসেন, তাহলে আমরা ইন্ট্রোডাকশন কিন্তু আমরা যে কোনো ইন্ট্রোডাকশন লিখতে পারবো। হুম, তাহলে এখন আমাদের ইন্ট্রোডাকশন শেষ। এই আমরা ইন্ট্রোডাকশন বুঝতেও পেরেছি ইনশাল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে বডি প্যারাগ্রাফ লেখা। এই দেখেন, বডি প্যারাগ্রাফের শুরুতেই আমাদেরকে ব্রেইন স্টর্মিং করতে হবে। এই ব্রেইন স্টর্মিং বিষয়টা যারা জানেন শুধুমাত্র তারা হাত তুলবেন, আমি বাকি সবার হাত নামায় দিচ্ছি। ব্রেইন স্টর্মিং বিষয়টা কি এটা কে বলতে পারবেন? যে জানেন শুধু সে হাত তুলবেন, আর যদি অন্য কারণে হাত তুলেন তাহলে ওনারা আজ আর মনে করেন কথা বলতে দেওয়া হবে না। বলেন, জান্নাতুন নাইমা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রেইন স্টর্মিং কি বলেন? স্যার ব্রেনস্টর্মিং মানে হচ্ছে যে স্যার আমি যে কোনো একটা বিষয় নিয়ে যদি লিখি ওই বিষয়টা নিয়ে আমি মূলত কোন কোন মানে টপিক নিয়ে আমি লিখবো, শুধু একটা একটা মানে বাক্য লেখা, যেমন যদি আমি ওই কোনো ঠিক আছে, আর বলতে হবে না, বাক্য লেখা না, আমি যে যে জিনিসটা লিখতে চাচ্ছি সেটা পয়েন্ট আউট করতে পারাটাই হচ্ছে ব্রেইন পয়েন্ট। স্টর্মিং। জি জি স্যার। ধন্যবাদ, চমৎকার পারছেন আপনি। আচ্ছা হ্যাঁ, হাসান ভাই বলেন, দ্রুত বলেন দাদা। স্যার আমি তো এটাই বলতাম, আচ্ছা, এজন্য আপনি হাত এটাই তুলছি। বলতেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একজন প্রশ্ন করতেছে, স্যার ইন্ট্রোডাকশন লেখার সময় কি আমি ইন্ট্রোডাকশন লিখে দেবো
না, আপনার লিখতে হবে না, ইন্ট্রোডাকশন লিখে আপনার লেখার দরকার নাই ওইটা। বডি প্যারাগ্রাফ 1 লিখে আপনার লেখার দরকার নাই, মানে এগুলো আমরা জাস্ট নাম বললাম, এগুলো লেখা যাবে না। ওকে, আচ্ছা, তারপরে আসেন ব্রেন স্টর্মিং। এখন দেখেন ব্রেন স্টর্মিং এ দুটো পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 যেখানে আমরা প্রবলেম দেখব, আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 যেখানে আমরা সলিউশন দেখব। দেখেন আমি দেখলাম বেশিরভাগ বই একটা মারাত্মক আকাম করে ফেলছে, বুঝছেন, খারাপ কাজ করছে। কি কাজ করছে জানেন? এরা প্রবলেমে গিয়ে 4-5টা প্রবলেম বলছে, সমাধান করছে কি অন্য সমস্যার। বিশ্বাস করেন কি আজীব একটা অবস্থা, মানে সমস্যা যেটা দিছে তারা সমাধান করছে আরেকটা সমস্যা। ধরেন আমি বললাম যে ভাই আমার বয়স হয়ে গেছে কিন্তু বাসা থেকে আমার বিয়ে দেয় না, একজনে বললাম ও করলো কি সমাধান হিসেবে আমার আব্বারে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, এটা কি হইলো কোন? তাহলে আপনি ব্রেন স্টর্ম করতে গেলে দেখেন এখানে কিন্তু অনেক সমস্যা নেওয়া যাবে। যেমন আমাদের এখানে যে সমস্যাটা, এই সমস্যাটার নাম হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট, প্রবলেম বা আনএমপ্লয়মেন্ট রেট। তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে, বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কি লিখবেন এই মাথা রেখেন, এটা কিন্তু আমরা প্যারাগ্রাফে লিখবো না, বডি প্যারাগ্রাফে আমরা জাস্ট ঠিক করে নিচ্ছি। তাহলে আমরা কি করব, এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমের প্রবলেমগুলো কি কি, বা সরি এখানে প্রবলেম না, এটা কজ হবে আর কি, কজগুলো কি কি। তাহলে দেখেন অনেকগুলো কজ লেখা যাবে, মাথায় রেখেন। এখন অনেক কজ লিখলে আপনি এত সময় পাবেন না, আপনি সর্বোচ্চ সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট, বেটার হবে আপনি যদি 25 মিনিটে লিখতে পারেন। তবে আমার আজকে পুরোটা লেখা শেষ হয়ে গেলে, হ্যাঁ, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আপনি পুরোটা মানে ক্লাসটা শেষ হয়ে যায়, আর এরপরে যদি আপনি এটা আজকে দেখে দেখে একবার লেখেন, প্লাস আমি আপনাদের যেই কোশ্চেনগুলো দিয়েছি এখান থেকে যদি যে কোনো একটা কোশ্চেন এটার আলোকে লেখেন, আপনার ইহকালে আর কেউ এই জায়গাটাতে আটকাইতে পারবে না। আপনি যদি ব্রেন স্টর্মিং করতে পারেন, এটা আপনার কাছে 1-2 ব্যাপার মনে হবে, খুব সিম্পল ইস্যু মনে হবে, এবং ইজিলি আপনি 20-22-25 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। যত কজ অ্যান্ড সলিউশন বেশি দেয় ততই কি মার্ক পাওয়া যায়? আফরিন জাহান মারাত্মক কথা বলছেন, বাবা মার্ক তো তত বেশি না। এখন ধরে নেন মুক্তি শেখের 10 মার্ক দিছে, আপনারা কি 30 দিবে? মার্ক কতর মধ্যে? মার্কই তো 10-10-এর মধ্যে। এখন 10-এর মধ্যে কি আপনি যত বেশি লিখবেন তত পাবেন? এটা তো সম্ভব না। ওই যে বললাম 220-25 ওয়ার্ডের মধ্যে লিখেন আর কি। তাহলে দেখেন অনেক সমস্যা আছে, আমি জাস্ট একটা কজ লিখলাম, অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে বাংলাদেশের লিমিটেড জব সেক্টরস। মানুষের বেকার থাকছে কেন? বেকার থাকতেছে কারণ লিমিটেড লিমিটেড জব সেক্টরস, জব সেক্টর খুব বেশি নাই। এখন এরকম আমি 3টা সমস্যা লিখবো, সমাধান যখন করব আমি ওই সমস্যারই সমাধান করতে হবে আমার। তাহলে আমরা দেখেন লিমিটেড জব সেক্টর, যেহেতু বাংলাদেশের জব সেক্টর লিমিটেড, তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা ক্ষুদ্র এবং মাঝারি যেই উদ্যোক্তাগুলো আছে এই কাজগুলো সৃষ্টি করতে পারি। তাহলে কিভাবে দেখেন, স্যার এইভাবে বক্স করে লিখবো, চিন্তা করছেন? এটা ব্রেন স্টর্মিং, মানে এটা আপনি ব্রেনে চিন্তা করবেন। আমি এটা জাস্ট এখন আমার ব্রেনের চিন্তা আপনি দেখতে পাবেন, পাবেন না তো, আমি এটার জন্য লিখে দিচ্ছি আর কি। তাহলে খেয়াল করেন, প্যারা করবেন 4টা, কয়টা প্যারা? 4টা প্যারা হবে। ওকে, এইবার তাহলে দেখেন যেহেতু বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের না সরি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের কথা বলছে, যেহেতু লিমিটেড জব সেক্টরস, তাহলে আমরা কি লিখবো, যে সাপোর্ট করা, কাদেরকে সাপোর্ট করা? স্মল, ক্ষুদ্র এবং মিডিয়াম, মাঝারি। ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোগগুলো আছে, এন্টারপ্রাইজেস আছে, এগুলোকে সাপোর্ট করলেই কিন্তু ওই যে লিমিটেড রিসোর্স সেক্টরের বা জব সেক্টরে যে সমস্যা, এই সমস্যাটা থাকতেছে না। তাহলে যেই সমস্যা তার সমাধান করবো আমরা। 2 নাম্বার, ল্যাক অফ স্কিলড পিপল। সমস্যা হচ্ছে কি, এই যে আমরা বলতেছি আমি চাকরি পাই না, মামুর বেটা তুমি চাকরি পাবা কেমনে, তোমার তো দক্ষতাই নাই। বুঝতে পারছেন তো বিষয়টা? এখন আপনি আপনি ওই একটা জায়গায় চাকরি করতে গেছেন, এখন ওই লোকের যেই দক্ষতা দরকার আপনি সেই দক্ষতা অর্জন করতে পারেন নাই, আবার চাকরি চাইলে তো হবে না। এখন ধরে নেন আপনি আমার কাছে ইংরেজি পড়তে আসছেন, এখন আমি মনে করেন ভয়েস পারি না, ন্যারেশন পারি না, টেন্স পারি না। এখন আমি যদি বলি আমি তো ইংরেজিতে মাস্টার্স করছি, আমি চাকরি পাই না, কে? তুমি দক্ষতা অর্জন করো নাই তাই পাও না বাবা। এই হলো গিয়ে ঘটনা। দেখেন ল্যাক অফ স্কিলড পিপল, স্কিলড লোকজন নাই, এই সমস্যার কারণে আমরা চাকরি পাই না। আচ্ছা, তাহলে খেয়াল করেন এইটাকে আমরা কি করতে পারি, আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মানুষের স্কিল বাড়াতে পারি। আরো অনেক কাজ করা যেতে পারে, যেমন কর্মমুখী শিক্ষা করা যেতে পারে। আমরা সব লিখলাম না, ঠিক আছে? যদি এরকম থাকতো যে শিক্ষা ব্যবস্থার সমস্যা, তাহলে আমরা লিখতাম কর্মমুখী শিক্ষা। ওকে, সমস্যার সাথে সমাধান রেখে আপনি, মানে সমস্যার যা সমাধান সেটাই করবেন। এখন ধরে নেন কেমনে বলবো, আমি কারেন্টের উদাহরণ দিই, একজন হাত লাগা দেন তো, কারেন্টের উদাহরণ দিব।
ধরে নেন এই যে তো বুড়া মানুষ, আমার তো বাচ্চা মানুষ দরকার। এখানে বাচ্চা, ওরে ভাই ইব্রাহিম ভাই নিজের বাচ্চা ভাবছে, দেখছেন? ও মাফিয়া প্রিয়া বলতেছে আমার নেন, ঠিক আছে মাফিয়া প্রিয়ারে আমরা নিলাম। ঠিক আছে, ধরে নেন মাফিয়া প্রিয়া হলো আমার ভাগ্নি, হুম, আমার আপন ভাগ্নি আর কি, বোনের মাইয়া। আপনার আম্মুরে বললেন যে মির্জালাল সুমন তোমার ছোট ভাই। এখন ধরে নেন ও আমার আপন ভাগ্নি, ও জীবিত না, ও হচ্ছে বিবাহিত। জামাই তারে খুব নির্যাতন করতেছে। নির্যাতনটা আগে শোনেন, কিন্তু নেগেটিভ নির্যাতন না। নির্যাতনটা কি? ধরে নেন ওনার 3 বেলা, মানে মাফিয়া প্রিয়ার খাওয়ার কথা হচ্ছে দিনে 3 বেলা। জামাই বলতেছে তুমি না খায় না খায় শুকায় যাচ্ছ, দিনে তোমার 8 বেলা খাওয়া লাগবে। চিন্তা করেন, and এটা তো একটা সমস্যা। এরপরে ধরে নেন আরেকটা সমস্যা কি, সে জামাইয়ের কাছে টাকা না চাইতেই তারে মনে করেন অনেক বেশি বেশি টাকা পয়সা দিচ্ছে আর কি, হ্যাঁ, এটা একটা সমস্যা। আরেকটা হইতে পারে জামাই তারে খুব বেশি বেশি করে গান টান শোনায় আর কি। এখন মনে করেন এই যে সমস্যাগুলো জামাইয়ের সমস্যা, এখন বলেন তো, এখন প্রিয়া যদি আমার বিচার দেয় যে মামা আপনার ভাইগনা তো আমার মেরে ফেলালো, হ্যাঁ আমার জন্মের খাওয়া খাওয়াচ্ছে, পেট টেট মোটা করে ফেলতেছে, এরপরে হচ্ছে গিয়ে আমি চাইছিলাম কিপটা জামাই, ও অনেক টাকা পয়সা খরচ করে, আমার ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন আমি কি করলাম, জামাইরে আমার বাসায় দাওয়াত দিয়ে ওনারা যদি 2টা ল্যাপটপ আর একটা হাতে স্বর্ণের রিং বানায় দিই, বা হাতে যদি একটা ধরেন আইফোন কিনে দিলাম, এখন কি বলেন তো প্রিয়ার সমস্যার কি সমাধান হইলো? হইলো না। প্রিয়ারও মেজাজ খারাপ হবে যে শালা মামার কাছে চাইলাম কি, এই বেটা দিল কি। তার মানে যেই সমস্যা আপনি সেটা সমাধান করবেন। হ্যাঁ, একটা কাজ করা যায়, জামাইরে বাসায় ডাইকাই না, ওরে একদিনে 18 বেলা খাওয়াইলাম, খাওয়াই করলাম বেটা দেখ আমার ভাগ্নির কেমন কষ্ট হয়। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, তাহলে মাথায় রেখেন যেই সমস্যা সেই সমাধান। ঠিক আছে, এরপরে দেখেন 3 নাম্বার, inadequate transport and communication facilities। অপর্যাপ্ত অপর্যাপ্ত ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের সুবিধা বা সুযোগ থাকার কারণে যেমন ধরে নেন অনেক দেশের, বাংলাদেশের প্রেক্ষাপট না, অনেক দেশের রুরাল কিছু অঞ্চলে কিছু মানুষ আছে যারা এগ্রিকালচারাল কাজ করে না, লোকাল কোনো জায়গায় কাজ করে না বা কাজ নাই। এখন তারা যে শহরে গিয়ে, বুঝেন কিন্তু, হ্যাঁ, তারা যে শহরে গিয়ে কাজ করবে, সেটা শারীরিক শ্রম হোক মানসিক হোক, কাজ করবে, এই যাওয়ার জন্য ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের ফ্যাসিলিটি ভালো নাই। এবং তার কাছে এত টাকাও নাই যে সে একবারে শহরে গিয়ে ওইখানে খেয়ে আবার নিজে চলতে পেরে ফ্যামিলি চালাতে পারবে। তার মানে কি দেখেন তো, এই যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ফ্যাসিলিটিজের যদি ঘাটতি থাকে, যদি অপর্যাপ্ততা থাকে, তাহলে কিন্তু এটা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবেই বলেন আনএমপ্লয়মেন্ট প্রবলেমের ক্ষেত্রে অবদান রাখে। তাহলে আমাদেরকে এক্ষেত্রে সমস্যার সমাধানটা কিভাবে করতে হবে? আমরা লিখবো ইমপ্রুভিং, উন্নয়ন করতে হবে। কি উন্নয়ন করা? ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। ওকে, তো মাথায় রেখেন আমি এখানে টোটাল 3টা সমস্যা লিখে রাখছি। আপনি যদি বেশি সমস্যা দিতে না চান তাহলে ন্যূনতম 2টো সমস্যা দিবেন, আর 2টো সমস্যা হলে তো ডেফিনেটলি সমাধান 2টাই হবে। ওকে, খুব সুপার অপশন হচ্ছে গিয়ে 3টা লিখতে পারা। খুব বেটার অপশন হচ্ছে গিয়ে 3টা সমস্যা 3টা সমাধান দিতে পারলে। আর আমরা এক্ষেত্রে যেই কাজটা করবো এগুলো কিন্তু মাথায় রাখবো আমরা, সমস্যাগুলো কি। এইটা আমি যেমন এখানে বোর্ডের মধ্যে লিখে দিছি ব্রেন স্টর্মিং, আপনি আবার প্যারাগ্রাফের উপরে গিয়ে ব্রেন স্টর্মিং লিখেন, তাহলে নাম্বার পাবেন না, শেষ ঘেচান। ওকে, এতটুকু বুঝেছেন কি না বলেন আফরিন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অর্থাৎ এই কোশ্চেন কজ আর এই সলিউশনটা কি একটা প্রবলেম মানে কজ বললা একটা সলিউশন দিম এইভাবে না না নাকি না না, দুটো আলাদা 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 প্যারাগ্রাফে হবে। আমাকে সামনে যেতে দেন, আমি এটা ব্যাখ্যা করবো স্যার কিভাবে সমাধান আরেকটা লিখবো। কোশ্চেন স্যার, স্যার 9 এর বইতে এই প্রবলেম সলিউশনের রুলস এর মধ্যে দিয়ে দিছে যে এই ইন্ট্রোডাকশন পর্বে একটা প্রবলেম আর হচ্ছে মানে একটা কজ একটা সলিউশনের একদম স্পেসিফিক করে দেওয়ার জন্য। না এখন না আমরা না না, যদি আমরা ওইভাবে দিব না, আমরা ওইভাবে দিব স্যার না। এই জন্য এটাই যে মার্কের কোনো সমস্যা হবে কিনা। মার্কের সমস্যা মানে কি? আপনি যদি বলেন যে ব্রিটিশ কাউন্সিলের, আপনি দেখেন, আপনি আপনার আমার কথা শোনার দরকার নাই। আপনি, না স্যার সমস্যা নাই স্যার, আমি বলি, এটাই আমি বিষয়। আপনাকে রেফারেন্স দিই, ক্যামব্রিজ আইলস নাম শুনেছেন? জি স্যার। ক্যামব্রিজ আইলস এর বই আছে আপনার হচ্ছে গিয়ে, আমি ভুল না করে থাকলে জুন মাসের 19 তারিখে 19 নাম্বার বইটা বের হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, আপনি যেই কাজটা করবেন, আপনি 15, 16, 17, 18 এবং একবারে রিসেন্টটা হচ্ছে 19, হ্যাঁ, এই এই বইগুলাতে দেখবেন তারা কিভাবে প্রবলেম সলিউশন এসে লিখছে।
আমার আর কিছু বলার নাই, বুঝছেন? এগুলো যারা লিখছে জি স্যার। তারা ক্যামব্রিজ ইউনিভার্সিটির লোক। আর আপনার কাছে যদি মনে হয় ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড এটা কম, আর ক্লাস 9-এর যে প্রসেসর মানে জি না স্ট্যান্ডার্ড স্যার, এটা এটা বেশি, আমার মনে হয় না, একটু কনফিউশন কাজ করছিল স্যার, এই জন্য ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আমি এটাই বললাম বাবা আর কি, বুঝছেন তো? আপনি তো দুটো প্যারা লিখবেন, আপনি যদি একটা প্যারাতেই প্রবলেম আর সলিউশন লেখেন তাহলে তো আপনার 3 প্যারা হয়ে গেল, কাজ হবে না যে। জি স্যার। ওকে। আচ্ছা এবং দেখেন আমরা কিভাবে ধাপে ধাপে এই কাজটা করতে পারি, আমরা এটা দেখতেছি ধাপে ধাপে। হ্যাঁ, মম এই প্রশ্নটা আমাকে শেষের দিকে করেন, চমৎকার একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনাদের সমস্যাগুলো একবার একটু দেখে নেন। স্যার ক্যামেরা প্রবলেম, সোনিয়া বলতেছেন। ক্যামেরা প্রবলেম কি? আজকে নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে বাবা। স্ক্রিন বারবার চলে যাচ্ছে, কেউ কথা বললে কেউ যেন স্ক্রিন শেয়ার না করে। তাই এরকম হচ্ছে। নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে, দাঁড়ান তো দেখি আর কেউ আছে নাকি। এই শাহরুখ খান, এই শাহরুখ খান ভাই আসেন। ওই যে মানে কেউ কথা বললেই নাকি তার স্ক্রিন চলে আসতেছে আমাদের স্ক্রিনের উপরে। স্যার বডি প্যারাগ্রাফে কি আমরা এক্সাম্পল দিব? ভাই আমরা সব দিব, ঠিক আছে? এবার আর হবে না ইনশাল্লাহ, না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাহমুদুল ভাই। তাহলে আসেন দেখেন, আমাদের 1 নাম্বার রিজন কিন্তু ছিল, আরেকবার মনে রাখেন। 1 নাম্বার ছিল লিমিটেড জব সেক্টরস, 2 নাম্বার হচ্ছে ল্যাক অফ স্কিল্ড পিপল, 3 নাম্বার হচ্ছে ইনএডিকুয়েট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। এই যে দিস ইজ দ্য বডি প্যারাগ্রাফ 1। আপনারা আবার আমারে বললেন না যে ভাই তাহলে আমরা কি বডি প্যারাগ্রাফ 1 লিখে তারপর প্যারাগ্রাফ লিখবো? না, বডি প্যারাগ্রাফ 1 কখনো আপনাকে লিখতে হবে না। আচ্ছা তাহলে খেয়াল করেন, এটা মাথায় থাকলে খাতায় একদম সুপার কোপায় দিতে পারবেন। দেখেন এখানে আমরা জাস্ট কিন্তু রিজন গুলো ব্যাখ্যা করব, উদাহরণ সহকারে। হ্যাঁ, তো দেখেন আপনি প্রথমে এই কথাটা লিখবেন, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এই লাইনটা হচ্ছে আপনার ফিক্সড, এখন মাথায় রেখেন এখানে কিন্তু আপনি সেভারেল বা সাম শব্দটা ব্যবহার করবেন। এই যে আমাদের সার্ভিস টিমে যারা না প্রতিজনকে ক্লাসে ক্লাসে ঢোকায়, যারা ইয়ে আছে কথা বলবেন কি? পনেরো বিশ হলে 15-20 মানে তাহলে কি শেষের দিকে আমি আরো 10 মিনিট বেশি সময় নিতে পারবো? না না রাজস্থান পরে আপনার আমার আর ক্লাস নাই তো, আমার এখানে ক্লাস আছে, কি বলবো তাহলে? আচ্ছা আমাদের এখানে মুকুল স্যারের একটা মিটিং হবে তো নাকি? একটা মিটিং হবে আমাদের সহ, মানে যত টিচার আছি আমাদেরকে ডাকতেছে। সো আমরা কয় মিনিট? 15 মিনিটের বিরতি। 15 মিনিট নাকি? আপনি বলবেন? আপনি বলবেন? না, এই যে আছে এরা। আরে আপনি বলবেন না, আরে আরে আপনি মুরব্বী আচ্ছা, মানুষ, আরে আসেন, আপনার চেহারা আছে সুন্দর লাগছে, আসেন আসেন স্যার। আচ্ছা আমাদের জিএম আপনাদের সাথে কথা বলবে। স্যার একটু রেডি হন। আসসালামু আলাইকুম। এটা এক এক দুই ব্যাচ? হ্যাঁ 1 আর 2 ও আচ্ছা, আমাদের তাহলে পুরনো ব্যাচ, এটা পুরনো ব্যাচের স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছেন। স্যার জানতাম, স্যারের রুমে যান উপরে। উপরে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ উপরে একটু এখন। হ্যাঁ কথা বলেন, আমি সমস্যা নেই। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমরা খুবই চেষ্টা করছি যে আমরা হচ্ছে দ্রুত আপনাদের সিলেবাস শেষ করে দেওয়ার জন্য, এবং আমরা স্যারকে অনুরোধ করেছি যে স্যার আপনি, স্যার তো খুবই ব্যস্ত মানুষ, তারপরও বলছি যে আপনাদের সাজেশন পাশাপাশি যে ক্লাসের সময় একটু দ্রুততায় নিয়ে যাতে হচ্ছে সিলেবাস শেষ করতে পারে। তো মোটামুটি হচ্ছে গতকাল একটা ক্লাসের সমস্যা হয়েছিল, এই জন্য আমাদের প্রতিষ্ঠানের এটা একটা সমস্যা ছিল, ভুল ছিল, স্যারকে জানানো হয়নি। তো আজকের পর থেকে যে সকল ক্লাস হবে এটার সমস্যা হবে না, স্যারকে আমরা জানিয়েছি। তো আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন আপনারা। আপনাদের পক্ষ থেকে একজন আপনারা বলতে পারেন
আপনাদের হচ্ছে ব্যাচ সম্পর্কে বলতে পারেন যদি আপনাদের আমাদের প্রতিষ্ঠানের কাছে কোনো চাওয়া থাকে বা হচ্ছে আপনাদের যদি কোনো অভিযোগ বা পরামর্শ থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি স্যার, আমাদের তো সুমন স্যার প্রথম থেকে ক্লাস নিচ্ছে। আচ্ছা তো আমাদের মধ্যখানে গত ক্লাসে জিহাদ স্যারকে দিয়ে তো আমাদের একটা ইন্টারাপ্ট হয়ে গেল। আচ্ছা, আসলে ক্লাসটা আমরা ওইভাবে নিতে পারি নাই। উপরে বাটন চাপ দেন, হ্যাঁ। এখন কি হ্যাঁ, নির্দিষ্ট কোনো টপিক নিয়ে সমস্যা আছে? জিহাদ স্যার মনে হ্যাঁ, হয় যে অল্প কিছু ক্লাস নিয়েছিলেন, জি হ্যাঁ, তারপর স্যারই তো প্রায় ফুল ক্লাস নিয়েছেন। তো এখন জি যেহেতু শেষ সময়, আমরা আহ, চাচ্ছি যে পুরো সিলেবাসটা সুন্দরভাবে আপনাদের শেষ করে দেওয়ার জন্য। পাশাপাশি স্যারকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে স্যার আপনি একটা সাজেশন তৈরি করে সবাইকে দিন, সাজেশন তৈরি করে দিন, এবং স্যারও আমাদের বলছে যে সাজেশন একটা তৈরি করে দেবেন। পাশাপাশি প্রতিটা ক্লাসের যে ভিডিওগুলো আছে এগুলো বারংবার আপনারা দেখবেন। আর আপনারা জানেন যে আসলে অনেক এটা হুট মেধাবী একজন করে টিচার। আমরা তো প্রিপেয়ার ছিলাম না, আমরা তো জানতাম যে আমাদের সুমন স্যারই ক্লাস নিবে। হুম হুম হুম। আর ক্লাসটা যে নিল, বলা হয়েছে যে আমাদেরকে লিটারি টার্মের ক্লাসগুলো রায়হান স্যার নিবে না হয় সুমন স্যার। তা আমরা তো ভাবছি যে হয়তো রায়হান স্যার নিবে, রায়হান স্যার নিলেও ভালো হতো। আচ্ছা কিন্তু জিহাদ স্যার বাংলা ইংরেজি আমরা তো ওইভাবে ইয়েটা পাই নাই, নোটটা পাই নাই। আচ্ছা, শুনুন, আপনারা হুম, ক্লাস শেষ করুন, শেষ করার পরে সর্বশেষ ক্লাসে আমি আবার আসবো। এসে যদি আপনাদের কোনো টপিক নিয়ে সমস্যা থাকে প্রয়োজন বোধে আমি আবারও একটা আপনাদের হচ্ছে অতিরিক্ত ক্লাস বেশি করে দেব আমি। সেখানে আপনাদের যে সকল সমস্যা আছে খাতায় লিখে রাখবেন, স্যারকে বলবেন, স্যার হচ্ছে আপনাদের উত্তর দেবেন। ঠিক আছে? আপাতত হচ্ছে আপনারা সুমন স্যারের কাছে যে ইয়েগুলো আছে, ক্লাসগুলো আছে, সবগুলো শেষ করে নিন। বা হচ্ছে আমাদের যে বর্তমান যেটা সিলেবাস চলছে, স্যার হচ্ছে ক্লাস শেষ করুক, করার পরে যদি আপনাদের কোনো এরকম থাকে সেক্ষেত্রে সুমন স্যার অথবা হচ্ছে জিয়াদ স্যার বা হচ্ছে রায়হান স্যার যাকে চাচ্ছেন তাকে দিয়ে একদিন আমি ক্লাস দেব। ঠিক আছে? 3 বা 4 ঘন্টার হলেও আপনাদের একটা হচ্ছে সুন্দর একটা ফিনিশিং করে দেব আমরা, যাতে আপনারা যে হচ্ছে আশা নিয়ে ভর্তি হয়েছেন সেটা যাতে সফল হয় আপনাদের। আজকে আমরা বেশিক্ষণ কথা বলবো না, আমাদের একটা ছোট একটা অনুষ্ঠান আছে, যতক্ষণ থাকবো আমি এখানে ততক্ষণ আপনাদের হচ্ছে লেট হবে, কারণ আমি হচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠানটা ইয়ে করব। আমরা হচ্ছে 15 মিনিটের মধ্যে আর কি শেষ করে দেবো আমাদের অনুষ্ঠানটা। আমরা বিদ্যাবাড়িতে আজকে হচ্ছে আমাদের একটা রিসিপশন উদ্বোধন করব, এটা একটা ছোট একটা বিষয়, একটা ওইটা আর কি দ্রুত শেষ করে আমরা আসতেছি। তাহলে আজকে আমি আর কথা না বলি, আমি আপনাদের ক্লাসে আবারও আসবো, এসে আমি হচ্ছে পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের যেগুলো চাওয়া পাওয়া এগুলো বিষয় নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই আমরা এটা দেব। এখন তাহলে আপনারা 15 মিনিটের বিরতি কাটান, এখন 3টা 10 বাজে। ইনশাল্লাহ আমি 25-এর মধ্যে এখানে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো, স্যারকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা ঠিক আছে, বাকিরা মানে যারা ছিলেন আমাদের সাথে আছেন কিনা তারা একটু কমেন্ট করেন প্লিজ। যারা আমাদের সাথে ছিলেন, হ্যাঁ, একটু কমেন্ট করতে হবে প্লিজ। আছেন আমাদের সাথে? জি আছেন, ঠিক আছে। তাহলে আসেন আপনাদেরকে আরেকবার একটু মনে করাই দিই, যেহেতু আমরা এই এই জায়গাটাতে ছিলাম। তো আমাদের ব্রেন স্টর্মিং বডিতে গিয়ে আমরা দুটো বডি নেব। একটা থাকবে হচ্ছে আপনার প্রবলেমটা বা কজটা, আরটাতে আমরা সমাধান লিখবো। আমরা ঠিক যেই প্রবলেমটা ধরবো সমাধানটা ঠিক সেটাই হবে। এটা অলরেডি আমাদের ডিসকাসড একটা টপিক, সো না বললেও চলে। তো দেখেন, 1 নাম্বার সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে লিমিটেড জব সেক্টরস। 2 নাম্বার সমস্যা ছিল ল্যাক অফ স্কিলড পিপল। 3 নাম্বার হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। 3 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে অপর্যাপ্ত ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ফ্যাসিলিটিস। তাহলে এখন আমরা বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে জাস্ট এই 3টা সমস্যার উল্লেখ করব এবং এই বিষয়ে এক্সপ্ল্যানেটরি বা ব্যাখ্যাকারী দুটো একটা লাইন দিয়ে সাথে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1-এ এই কথাটা আমরা একদম ফিক্স লিখে রাখবো যে দেয়ার আর সেভারাল প্রবলেমস বিহাইন্ড আনএমপ্লয়মেন্ট, সরি, দেয়ার আর সেভারাল রিজনস। এটা আপনি রিজনস বলতে পারেন, কজেস বলতে পারেন, ওকে। আর এখানে সেভারাল না লেখা আপনি সাম লিখতে পারেন অথবা ফিউ লিখতে পারেন। যদি কোনো কারণে আ লট অফ লেখেন বিপদে পড়বেন, কারণ আপনি বললেন আ লট অফ প্রবলেমস মানে অসংখ্য সমস্যা। আপনি অসংখ্য সমস্যা বলে 3টা উদাহরণ দিচ্ছেন, এটা তো ভাই যুক্তিসঙ্গত হচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনি এই লাইনটাতে যখন ফিউ, সেভারাল আর ইভেন আপনি বলতে পারেন দেয়ার আর 3 মেজর প্রবলেমস। খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, দেয়ার আর 3 মেজর প্রবলেমস, 3 সিগনিফিকেন্ট প্রবলেমস, 3 ভাইটাল প্রবলেমস লিখতে পারেন, 3 লিখতে পারেন, যেহেতু আমরা 3টা লিখবো এখানে 3ও লেখা যায়, ভাইটাল প্রবলেমস বিহাইন্ড
or vital reasons behind unemployment. এইবার দেখেন one of the major issues, one of the major reasons or one of the major causes is ওই যে আমরা যেটা brainstorming করছিলাম, limited job sectors in the country. দেশে লিমিটেড জব সেক্টর হওয়াটা হচ্ছে অন্যতম একটা মূল সমস্যা। এবার এই সমস্যাটা আমরা চাইলে একটা লাইন ব্যাখ্যা দিতে পারি, না না চাইলে আরেকটা চলে যেতে পারি। যদি আপনার টাইম কম থাকে তাহলে এই সমস্যাটা বলে আর ব্যাখ্যায় যাবেন না, এতটুকু হচ্ছে এক্সপ্লানেশন। সেটা কি দেখেন, বিকজ অফ প্রপার্টি অ্যান্ড রিসোর্স লিমিটেশন, এখানে রেস্ট্রিকশন লিখছি, আপনি চাইলে লিমিটেশন লিখতে পারেন, রেস্ট্রেন্টস লিখতে পারেন। তো বিকজ অফ প্রপার্টি অ্যান্ড রিসোর্স লিমিটেশন, most of the countries of the world cannot create sufficient job sectors for the unemployed people. তার মানে যেই কথাটা আমি ওখানে বলেছিলাম যে লিমিটেড জব সেক্টর হচ্ছে কি একটা অন্যতম বড় সমস্যা। কেন সমস্যা সেটা আমরা হালকা একটু ব্যাখ্যা করলাম, যে দারিদ্রতা এবং উৎসগত সমস্যা থাকার কারণে বেশিরভাগ দেশ তাদের জব সেক্টরের জন্য উপযুক্ত পরিমাণ জায়গা বা জব সেক্টর ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ, এরপরে দেখেন আমরা ব্রেন স্টর্ম করে কি বললাম, অ্যানাদার সিগনিফিক্যান্ট ইস্যু মানেও সমস্যা, কিন্তু ইস্যু মানে বিষয় হতে পারে, সমস্যা হতে পারে। এখন আপনাদের ডেফিনেটলি গ্রামারটা জানা আছে যে ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। আর এখানে অ্যানাদার বলছি যেহেতু, অ্যানাদার কিন্তু সিঙ্গুলার ডিটারমিনার, সো আপনার এর পরেরটা সিঙ্গুলার লিখতে হবে। অ্যানাদার সিগনিফিক্যান্ট ইস্যু আর রিজন ইজ ল্যাক অফ স্কিল পপুলেশন। দেখেন, স্কিল জনসংখ্যার ঘাটতি বলেছিলাম তো আমরা নাকি, এটা ওইটাই আমরা এখানে লিখছি। দেখেন ভাই, স্যার কিছু শোনা যাচ্ছে না বলতেছে, ঘটনা কি? বাকিরা তো শুনতেছে, তাই না? আপনার নেটওয়ার্কের প্রবলেম মেবি। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম বলছি, এটাও তো শুনবেন না, কারণ শোনাই যাচ্ছে না। এবার দেখেন, এবার আমরা যে বললাম স্কিল জনসংখ্যার অভাব, এটাকে আমরা একটা ব্যাখ্যা করব ছোট্ট একটা লাইনে। তাহলে সামটাইমস ডিফারেন্ট ইনস্টিটিউশনস অর কোম্পানিজ ডু নট ফাউন্ড স্কিলড পপুলেশন অ্যাভেলেবল ইন দেয়ার কান্ট্রি। অ্যাজ আ রেজাল্ট, দোজ হু আর নট স্কিলড remain jobless and they increase the rate of unemployment. বুঝতে পারতেছেন? ওই লাইনটা আমরা জাস্ট ব্যাখ্যা করছি, আমরা চাইলে এতটুকু নাও দিতে পারতাম, বাট আমরা ব্যাখ্যা করেছি আর কি। সময় আপনার কতটুকু আছে তার উপর। এইবার দেখেন, moreover or besides, because of inadequate facilities of transport and communication, এই যে আমাদের 3 নাম্বারটা চলে আসছে। আপনি যদি বলতেন there are 3 reasons, তাহলে আপনি one of the 3 reasons বলতেন, the second reason বলতেন, এবং এখানে গিয়ে বলতেন দ্য থার্ড অর দ্য লাস্ট রিজনস। পড়া যেত তো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, দ্য রুরাল পিপল, গ্রামীণ মানুষরা, হু আর নট এনগেজড ইন রিজিওনাল মানে হচ্ছে গিয়ে লোকাল। গ্রামের অনেক মানুষ আছে যারা স্থানীয় কোনো কাজকর্মের সাথে জড়িত নয়, তারা দেখেন ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো না হওয়ার কারণে তারা তাদের এলাকার বাইরে যেতে পারে না, অ্যান্ড রিমেইন আনএমপ্লয়েড, এবং তারা বেকার থাইকা যায়। তাহলে দেখছেন তো আমরা আসলে সমস্যা, এখন আপনারা যেটা দেখছেন যে একটা করে সমস্যা একটা করে সমাধান, একটা করে সমস্যা একটা করে সমাধান, আপনি যদি তাই করেন তাহলে তো আপনার বডি প্যারাগ্রাফ মাত্র একটা হবে, আমাদের তো বডি প্যারাগ্রাফ দুটো নিতে হবে, এবং এটা আইএলটিএস স্ট্যান্ডার্ড, 9-এর স্ট্যান্ডার্ড না। এই আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখেন আমরা সলিউশন কি কি নিয়েছিলাম, আমরা সলিউশন নিয়েছিলাম যে সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তারা আছে তাদেরকে সাপোর্ট দেয়া একটা। 2 নাম্বারটা স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নেয়া। 3 নাম্বারটা হচ্ছে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করা। আসেন এইটাই আমরা বডি প্যারাগ্রাফ 3-তে গিয়ে লিখছি। দেখেন আমরা এইখানে বডি প্যারাগ্রাফ 3 না, সরি ভুলে বলছি, বডি প্যারাগ্রাফ 2-তে লিখছি আমরা কি, সেটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমস। এই লাইনটা আপনার ফিক্স থাকবে, এই লাইনটা আপনার হচ্ছে কি বডি প্যারাগ্রাফে ফিক্স থাকবে। এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম না হয়ে হতে পারে অ্যাসিড থ্রোয়িং, হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, এটা হতে পারে ইফটিজিং, যে কোনো একটা সমস্যা হতে পারে, এটা হতে পারে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন রুরাল ফ্যামিলিজ, এরকমও থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্যান বি সলভড। আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমগুলো এগুলোকে সলভ করা যায় ইফ সাম 3 or several measures steps are taken or followed, যদি কিছু পদক্ষেপ ফলো করা হয় বা যদি কিছু পদক্ষেপ নেওয়া হয় বা 3টা পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটা এটাকে সমাধান করা যায়। এবার দেখেন, ফার্স্টলি আমাদের প্রথমটা কি ছিল, সাপোর্টিং
স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ক্যান বি, এই যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে সাপোর্ট করাটা ক্যান বি হতে পারে অ্যান ইফেক্টিভ সলিউশন টু আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের জন্য একটা ইফেক্টিভ বা কার্যকর সমাধান হতে পারে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে। ইট উইল, এই যে দেখেন এটা ব্যাখ্যাকারী একটা লাইন, আমরা চাইলে এটা বাদ দিতে পারি, বাট বড় করার জন্য আমরা দিয়েছি। ইট উইল হেল্প দ্য স্মল entrepreneurs টু কন্টিনিউ দেয়ার বিজনেস স্মুথলি। এইটা যারা ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে তাদের ব্যবসা স্মুথলি চালানোর জন্য হেল্প করতে পারে। ওকে বাবারা, বোঝা যাচ্ছে তো? একটু কথা বলেন প্লিজ। ডান। এইবার সেকেন্ডলি, দ্য গভর্নমেন্টস, এখানে এস কেন লিখলাম? কারণ এই যে দেখেন, মনে আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বলা ছিল কিন্তু আমাদের। আমাদেরকে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বলেছিল। সো আমরা গভর্নমেন্টস অ্যান্ড এনজিওস, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর should take necessary initiative to train the unskilled people। এই যে দেখেন, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর, সরকারের এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত উচিত মানুষকে ট্রেন্ড করা, অথবা শুড ট্রেন দ্য আনস্কিল পিপল, আনস্কিল মানুষগুলোকে স্কিল্ড করা, সো দ্যাট, এই যে আমি ব্যাখ্যা করতেছি লাইন দিয়ে, দে ক্যান মিট আপ দ্য ডিমান্ড অফ ডিফারেন্ট কোম্পানিজ অ্যান্ড ইনস্টিটিউশনস, যাতে করে তারা বিভিন্ন কোম্পানি এবং ইনস্টিটিউশনের ডিমান্ডটা পূরণ করতে পারে এবং তারা জবে যুক্ত হইতে পারে। ফাইনালি, ইমপ্রুভিং ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, এই যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সিস্টেমটাকে, এই সিস্টেমটা মানে ইমপ্রুভিং ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম এবং ট্রান্সপোর্টকে ইমপ্রুভ করার বিষয়টাই ক্যান হেল্প, সাহায্য করতে পারে দ্য আনএমপ্লয়েড পিপল, বেকার লোকদেরকে, টু মুভ টু আদার এরিয়াজ ফর জবস অ্যান্ড, দেখেন যদি ট্রান্সপোর্ট এবং মানে যোগাযোগ ব্যবস্থা এবং কমিউনিকেশন যাই বলেন সবকিছু যদি ঠিকঠাক থাকে, জবলেস মানুষগুলো অন্যান্য এলাকায় যাবে অ্যান্ড ডাস, এবং এভাবে দে ক্যান ফাইন্ড জবস অ্যান্ড ওয়ার্ক, তারা এভাবে কাজকর্ম খুঁজে বের করতে পারবে। তাহলে বাবা দেখছেন তো, আমরা প্রথমে কি করলাম? ইন্ট্রোডাকশন লিখলাম। ইন্ট্রোডাকশনের কথা মনে আছে না? প্রথমে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট লাইনটা প্যারাফ্রেজ করতে হবে। তারপরে হোয়াইল অথবা দো অথবা অলদো দিয়ে আপনি কি লিখবেন? অলদো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস প্রবলেম, অথবা দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর দিস, সাম স্টেপস ক্যান বি টেকেন টু, মনে আছে না বাবা? জাস্ট একটা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমরা ব্রেন স্টর্মিং করে টপিকটা নেব। এতটুকু শেষ। হ্যাঁ, এখন আসতেছে আমাদের কনক্লুশন। এই কনক্লুশনটাকে আমরা এখন এক লাইনে লিখবো। তার আগে দেখেন, প্রশ্ন হচ্ছে কনক্লুশনটাতে আমরা কি লিখবো? হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে কনক্লুশন, আমরা অনেকে শন বলি। কনক্লুশনে আপনি কি লিখবেন? হ্যাঁ স্যার, এক্সাম্পল দেওয়া লাগবে না? না, এক্সাম্পল আপনি এমনিতেই তো বড় হয়ে গেছে। দেখেন আপনি ওয়ার্ড গুনে দেখেন, এখানে 260-65টা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন বডি প্যারাগ্রাফে আমরা কি লিখেছিলাম? টুতে সলিউশন ছিল সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড ইমপ্রুভিং ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। এবার আপনি প্রবলেমগুলোরে বাদ দিবেন, শুধু সলিউশন হিসেবে যেই 2টা 3টা 4টা পয়েন্ট ধরছিলেন, এই পয়েন্টগুলো একসাথে লিখে কনক্লুশন পেয়ে যাবেন। এই যে দেখেন, তাহলে আমরা যখন কনক্লুশনে চলে যাব, এখানে আমরা শুরুতে লিখবো টু সাম আপ অর ইন কনক্লুশন, আচ্ছা বাবা, আমি এখানে একটা নট, এটা টাইপিং মিস্টেক করে ফেলছি। এই নটটা হবে না। হ্যাঁ, এই নটটা হবে না। এখানে টু সাম আপ, ইন কনক্লুশন অথবা ইন শর্ট এভাবে লিখতে পারেন। ইন কনক্লুশন অর টু সাম আপ, ইট ক্যান বি সেড দ্যাট, এটা আপনার ফিক্সড মুখস্থ থাকবে। হ্যাঁ, দেখেন, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যেতে পারে যে, এইখানে যে প্রবলেমের কথা বলা আছে এরকম যে কোনো একটা প্রবলেম থাকতে পারে ভাই। কি থাকতে পারে? থাকতে পারে এনভায়রনমেন্ট পলিউশন।
আপনি লিখতে পারেন এনভায়রনমেন্ট পলিউশন ক্যান বি সলভড। এখানে যেটা থাকবে যেমন ফেলার ইন ইংলিশ, ইংরেজিতে ফেল করাটা, তাহলে আপনি বলতে পারেন স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ ক্যান বি সলভড, অথবা দ্য প্রবলেম অফ স্টুডেন্টস ফেলিওর ইন ইংলিশ, ইংরেজিতে ছাত্রছাত্রীদের ফেল করার যে সমস্যাটা ক্যান বি সলভড। তার মানে এতটুকু ফিক্স থাকবে, ইফ মেজার্স অর স্টেপস লাইক, এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের এই এতটুকু হচ্ছে এক্সট্রা, আপনি জাস্ট এই পর্যন্ত মুখস্থ করবেন। টু সাম আপ ইট ক্যান বি সেড দ্যাট it can be said that dash can be solved if steps are taken। এখন স্টেপসের জায়গায় আপনি যেই তিনটা স্টেপ যে প্যারাগ্রাফের জন্য নেবেন সেটা লিখবেন। যেমন স্টেপস লাইক, এই লাইক মানে যেমন কিছু পদক্ষেপ, যেমন এই যে দেখেন সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, টেকিং স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। দেখেন আমরা ওখানে বলছিলাম ডেভেলপিং স্কিল, এখানে কি বললাম টেকিং স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড ইমপ্রুভিং দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। হয়ে গেছে। দেখেন না বুঝলে বলেন। রাকিব ভাই বলতেছেন অনেকটা সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার মানে দেখেন আপনাকে দুনিয়ার যেই অ্যাসেডাই দেখ আপনি এবার ইজিলি কভার করতে পারবেন। তাহলে আসেন আমরা এবার একটু মিলেমিশে কিছুটা কাজ করি। আমরা মিলেমিশে একটা কাজ করি, সেটা হলো গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো একটা সমস্যা আমরা এখান থেকে নিতে পারি। ধরে নেন আমরা এবার একটা এই মানে সমস্যাটা বের করবো। স্যার এখন অনেকটাই পারবো। হ্যাঁ পারবেন মানে কি ভাই, আপনারা যদি স্যার আর্সেনিক প্রবলেমের কয়েকটা কজ অ্যান্ড সলিউশন, আর্সেনিক প্রবলেম মনে হয় জীবনেও আসবে না, তারপরেও আর্সেনিক প্রবলেম হওয়ার কারণ কি, কারণ একটা বলতে পারেন কলকারখানায় ব্যাপক পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যবহার করা। আর্সেনিকের আর কি কি কারণ আছে, আর্সেনিকের কারণ তো আমি জানি না, ঠিক আছে? কলকারখানায় ব্যাপক পরিমাণে আপনার হচ্ছে গিয়ে এই পেয়েছি আর্সেনিক সমস্যা বলছেন, দেখেন এই যে পেয়ে গেছি। আর্সেনিকোসিস, এই আর্সেনিকোসিস মানে আর্সেনিকে আক্রান্ত রোগ। এখন তাহলে আমরা বডি 1 লিখলাম, এবার যে বডি 2 লিখলাম। তো বডি 1-এ আপনি কি বলতে পারেন, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। হ্যাঁ আমি সংক্ষেপে শুধু ফার লিখলাম, ফার্টিলাইজার্স ইন অ্যাগ্রিকালচারাল ফিল্ডস। এ দেখেন 1 নাম্বার রিজন পেলাম আমরা। যদি না পান 2টা লিখবেন। স্যার নিউজ পেপার ও লেটার রিপোর্ট রাইটিং 2 পেজে লেখা যাবে? জি লেখা যাবে, কোনো সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে দেখা দিব, আজকে তো আর পারলাম না, সময় পেলাম না। তাহলে দেখেন বডি প্যারাগ্রাফে একটা আমরা কজ দেখতেছি আর কি, আর্সেনিকোসিস বা আর্সেনিকের কারণটা কি। একটা হচ্ছে গিয়ে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা, 2 নাম্বার আপনি বলতে পারেন যে কলকারখানার বর্জ্য, ওয়েস্টেজ অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। আরেকটা বলতে পারেন স্যার সাজেশনগুলো ডিটেলস পিডিএফ দিলে ভালো হইতো, বইয়ে সব পাইনি। ওরে বাবা, এইটাও যদি আমার কন তাহলে তো আমার মাইরে ফেলাবেন ভাই। এই সাজেশন যদি আমার পুরোটা লেখা দিতে বলেন তাহলে তো আমার বই লেখা হয়ে গেল। দিলে আর আমি পারবো না বাবা। ট্রান্সলেশনে একটা এক্সট্রা ক্লাস, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় বলতে পারেন, আপনারা জানেন কিনা আমি হালকা একটু জানি, এই বিষয়টা আপনাদেরকে বলি। বর্তমানে কিন্তু কারেন্টের যেই পোল বা খাম্বা বলে আমরা অনেকে, এই খাম্বাগুলো ব্যবহার করা হয় মূলত আপনার সিমেন্টের। একসময় এই খাম্বাগুলো ব্যবহার করা হতো আপনার কাঠের। এই কাঠগুলো যাতে সহজে পচে না যায়, এই জন্য এদেরকে আর্সেনিক যুক্ত সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখা হতো। এই আর্সেনিক যুক্ত সলিউশনে ডুবায় রাখার পর এই খাম্বাগুলোই যখন, বিশেষ করে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, এই খাম্বাগুলো যখন মাটিতে পুঁতে রাখা হতো, এখান থেকে আর্সেনিক মাটিতে চলে যেত, সেখান থেকে পানির মাধ্যমে টিউবওয়েলে যাইতো। তাহলে আমরা বলতে পারি
আমরা বলতে পারি উডেন পোলস, উডেন পোলস, উডেন পোলস with arsenic. সলিউশন, এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। এরপরে তিনটার এবার কি বলা যায়, ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার্স। তাহলে এটার একটা সলিউশন কি হতে পারে, এটার একটা সলিউশন হতে পারে হচ্ছে গিয়ে আপনার অর্গানিক ফার্টিলাইজার্স। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে মিল এবং ফ্যাক্টরির এমন কিছু বর্জ্য ব্যবহার করা হয় যেগুলো দেখা গেছে পানির মাধ্যমে গিয়ে মাটিতে যায় এবং মাটিতে বা পানিতে মিশে যায়। তাহলে আমরা বলতে পারি দেখেন এই ওয়েস্টেজ গুলো যে ফ্যাক্টরির, কি করা উচিত, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত অথবা আইন জারি করা উচিত। তাহলে আমরা বলতে পারি enact laws against, এই যে এই বিরুদ্ধে আইন জারি করা যেতে পারে। আর এটা হচ্ছে কি এখানে ইউজিং কংক্রিট পোলস, দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি এই তিনটাকে নিয়ে গিয়ে কনক্লুশনে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে পারেন, এই যে ইন দ্য সিমিলার ওয়ে। তাহলে আপনি কি বলতে পারেন, কই গেল রে, এই যে আপনি কনক্লুশনে এভাবে বলতে পারেন, টু সাম আপ ইট ক্যান বি সেড দ্যাট arsenic problem or arsenic causes can be solved if steps like, এইবার স্টেপ গুলো কি কি নিয়েছিলাম আমরা নিয়েছিলাম অর্গানিক ফার্টিলাইজার, তারপর enact laws against mill and factories using, এটা আর কি, আর এটা হচ্ছে ইউজিং কংক্রিট পোলস। এই যে এই তিনটা লিখে দেন, লিখে দিলে আর মেইনটেইন বা টেকেন লেখেন, দেখেন আপনার সলিউশন হয়ে গেছে। ওকে, আমাদের ঠিক 4টা একটা ক্লাস আছে, আপনাদের থেকে আমাকে বিদায় নিতে হবে। আপনারা এটা দেখে বেটার হতো আমি এই যে নিচে গিয়ে তো সময় নষ্ট হয়ে গেল, বুঝছেন। আর আপনারা লাইভে দেখছিলেন মনে হয় আমাদের বিদ্যাবাড়ির একটা ওই যে রিসেপশন উদ্বোধন চলছিল আর কি। তো বাবা এইভাবে আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি যদি কয়েকটা প্র্যাকটিস করেন আর আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, মাহমুদুল হাসান ভাই বলতেছেন জাস্ট লেটার। আচ্ছা এইখানে আপনাদেরকে একটু বলি, আমি আপনাদেরকে আজকে এই টপিকটা দেখাতে চাইছিলাম, পিডিএফ দিবেন। আমি আজকে আপনাদের সাথে এই টপিকটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম, যাই হোক আমি তো আসলে সময় পেলাম না। আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই দিই, তার আগে আমি একটু বলি, দেখেন তো দেখা যায় কিনা এটা। জাস্ট একটু দ্রুত বলবেন, হ্যাঁ, এই আইটেমগুলোর মধ্যে কোনটা কোনটা শেষ হয়েছে, কোনটা কোনটা শেষ হয় নাই। এই যে আফনান সানজিদা, উনি নিয়মিত ক্লাস করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। মাহমুদুল হাসান ভাই নিয়মিত ক্লাস করছেন। ইব্রাহিম খলিল ভাই ক্লাস করছেন। অনেকের আমি আসলে নাম ভুলে গেছি, আবার রাগ করেন না যে ওই মেয়ে আমরা তো ক্লাস করছি, আপনি কেন আমাকে নাম করলেন না, ঠিক আছে? আচ্ছা আপনাদের অনেককে আমি স্যার আনমিউট করলাম, একটু আগে দেখেন, হ্যাঁ, পরে 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 বাবা, আগে একটু দেখেন, খেয়াল করেন। আপনারা বলেন তো এই ক্লাসগুলোর মধ্যে কোনটা আপনাদের বাকি আছে, জাস্ট একটু বলেন। সিলেবাস ডিসকাশন হয়ে গেছে, ট্রান্সলেশন 1 2 স্যার আনসিন কম্প্রিহেনশনটা বাকি আছে। এটা আনসিন, আপনি ওই যে একদিন হালকা একটু ইয়ে করছিলেন, পরে বলছিলেন যে ঠিক আমাদেরকে আছে। এটার আমরা সলিউশনটা দিবেন, পরে দেন নাই। মুশফিকা খাতুন বলতেছেন স্যার আননোন ফ্রেজ কিভাবে মেক করব, এটা দিয়ে তো আমি আপনাদেরকে ক্লাস নিয়েছি। আচ্ছা মুশফিকা, আপনি কষ্ট করে ওই যে দেখেন, মানে আমার চ্যানেলে আমি কালকে রাত্রে আপলোড করছি, আপনি ওইখান থেকে একটু দেখে নিন, আমি 5টা ডেমো সেন্টেন্স দিয়ে দিছি। জি স্যার। আচ্ছা, এরপরে রাইট ফর্ম ভার্ব হয়ে গেছে, প্রিপোজিশন নিয়েছি, আনসিন আমি প্রয়োজন আরেকবার দেখা দিব, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, লিঙ্কিং ওয়ার্ড, দেখেন তো এগুলো হয়েছে কিনা। জি স্যার। আচ্ছা ভাই, সারা আগে একটু দেই না ভাই, এই 1 মিনিট আর, হয়তো খালি সময় না আমার নষ্ট হয়ে গেল, ক্লাসে থাকলেও ভালো হইতো। এরপরে দেখেন ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন আমরা খুব বেশি সময় পাই নাই। লিটারারি টার্ম তো আপনাদের জিহাদ স্যার নিয়েছেন।
সেন্টেন্স কারেকশন, হ্যাঁ আমি করাইছি, আমার মনে আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাঁ হয়, তাই না? সেমি জি মডেলটা স্যার, কেমন ছিল? এটা হয়েছে। জি স্যার, সেমি মডেল করাইছেন। আচ্ছা, গুড প্যারাগ্রাফ আমরা লিখেছি, হ্যাঁ। জি স্যার। প্যারাফ্রেজিং আমি নিজে করাইছি। ফর্মাল লেটারটা শুধু বাকি আছে প্যারাফ্রেজ, আপনাদের। এটা বাকি আছে। এক্সপ্রেশন সলিউশন বা প্রবলেম সলিউশন এটা হয়ে গেছে। এটা তো আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই হলো। তাহলে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের লেটার রাইটিং প্লাস আদার্স কিছু সমস্যা প্লাস স্যার, আপনাদের সমস্যাগুলো যেগুলো থাকবে আর কি, সেগুলো সমাধান করা যাবে। জি জি স্যার বলেন। ওই যে হালকা করে একটু স্যার আমি ভয়েসটা দেখাই দিন, ভয়েসটা একটু কেমন যেন আচ্ছা, নেক্সট আস্তে ক্লাসে আস্তে আমার যায়। মনে করাই দিন, আমি ভয়েসটাও দেখা দিব ইনশাল্লাহ। স্যার 12ই জুন ক্লাসের পার্ট 2 এখনো আপলোড দেওয়া হয় নাই, কারণটা কি? এটা তো আমি বলতে পারলাম না ভাই, আপনার একটু বললেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আরেকটা ক্লাস হলে আপনাদের সাথে এই জার্নি শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।